আকাশ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর রোদ একবার আকাশের ঘরে যায় শুধুমাত্র জামাকাপড়ের ব্যাগ থেকে জামাকাপড় রাখতে। আকাশের জামাকাপড় ব্যাগ থেকে বের করে বেডের উপর এক কোণায় রেখে দেয়। কাবার্ডে হাত দেওয়ার অনুমতি নেই বিধায় বেডের এক কোণায় রেখে দেয় আর নিজের জামাকাপড় সাইড টেবিলের নিচে ড্রয়ার খুলে রেখে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে নামতেই আতিকের সাথে দেখা হয়ে যায়। রোদ যখন এসেছিল তখন আতিকা বাড়িতে ছিল না। পাশে দুইটা বাড়ি পরে ওর এক বান্ধবী আছে নাম আশা। আশার সাথে দেখা করতে এবং গল্প করতে গিয়েছিল। রোদকে দেখা মাত্রই আতিকা সুর দিয়ে বলে ওঠে, ভাবি কি জাদু করেছো বলো না, আমার রান্না যে আর কারোর ভালো লাগে না। আতিকার এমন উদ্ভুত বেসুরে গান শুনে রোদ নিজের হাসি চেপে রাখতে পারে না। হাসতে হাসতে আতিকার কাছে এসে দাঁড়িয়ে বলে, কেন ভালো লাগে না শুনি। আতিকা রোদের হাত ধরে বলে, ভাবি গো ভাবি, তোমার এই দুইটা হাতে জাদু আছে। একটা দিন ছিল না, আব্বা মায়ে তো সারাক্ষণ বলেই গেছে রোদ মা নাই থাকলে এটা করতো ওইটা করতো, রান্নাটা এমন হতো। আতিকারে তোর রান্না চলবে না। আতিকার এমন হা হুতাশ দেখে রোদ আতিকার গায়ে হাত বুলিয়ে বলে, তাই নাকি? একদিন এত কথা হয়েছে। ভাবি তুমি নাই, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল, তোমারে এতগুলো মিস করছি। আতিকা দুই হাত দুই দিকে প্রসারিত করে রোদকে দেখায় ঠিক কতটা মিস করছিল। আতিকার সহজ সরল স্বীকারোক্তি দেখে রোদের মনটা অনেকটা ভালো লাগা অনুভূতিতে ভরে ওঠে। সেই সময় সদর দরজা দিয়ে আয়েশা ভেতরে আসছিল, মূলত কোচিং থেকে ফিরছিল। রোদকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে বলে, ভাবি চলে এসেছ? ইস, একদিন ছিলে না তাই মনে হচ্ছিল কতদিন নেই। তুমি আর যাবে না? যখন তোমার আম্মুকে দেখতে মন চাবে ভাইয়াকে বলবে, ভাইয়া নিয়ে আসবে, ঠিক আছে? আয়েশা দুই গালে হাত রেখে বলে, ঠিক আছে, তাই হবে। আয়েশার হাস্যোজ্জ্বল মুখ দেখে রোদের মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আয়েশা আকাশ দুইজনই দেখতে বেশ সুন্দর। আকাশ আর আয়েশার মধ্যে সব থেকে বেশি মিল হলো চোখ। দুজনের চোখই অবিকল একই রকম। সেই চোখে তাকালে মনে হয় নীরব কোনো দিঘির জল, উপর থেকে শান্ত অথচ গভীর অজানা আবেগ আর না বলা কথার ঢেউ জমে আছে। আলো পড়লে সেই চোখে নরম ঝিলিক জাগে, আবার অন্ধকারে হারিয়ে যায় এক ধরনের নীরবতা। একই রকম চোখ, একই রকম গভীরতা। আয়শা চোখে কাজল দেয় বলে একদমই কাজল চোখের মেয়ে লাগে। তিনজনে মিলে বেশ অনেকক্ষণ খোশ গল্পে মজে থাকে। একসময় মরিয়ম বেগম এসে যোগ দেয় ওদের সাথে। শ্বশুরবাড়ি সম্পর্কে মেয়েদের যে আতঙ্ক থাকে তা রোদের একটুও নেই। যদিও সাময়িক শ্বশুরবাড়ি, তবুও রোদ এই মানুষগুলোকে মন থেকে অনেক ভালোবাসে। আর রোদ নিজেও জানে সকলে তাকেও অনেক ভালোবাসে। অদ্ভুত জীবন তরঙ্গ কখনো নিঃশব্দে বয়ে যায়, আবার হঠাৎই গভীরতায় আলোড়ন তোলে। বোঝার আগেই শেখায় স্থিরতা আসলে সবচেয়ে ক্ষণস্থায়ী। অস্থিরতা বোঝার আগেই শেখায় এই স্থিরতা কেবলই এক মুহূর্তের বিভ্রম। সকালবেলা অফিসে এসে থেকে মিটিং এবং বিভিন্ন ফাইল চেক দিয়ে সাইন করা এবং প্রজেক্ট অ্যাপ্রুভ করা, এসব করতে করতে সারা বেলা পার হয় আকাশে। এর মাঝে কফি খাওয়া ছাড়া আর কিছু খাওয়ার সময় হয়নি। লাঞ্চ টাইমের কিছু সময় আগে কেবিন এসে বসা আকাশ। এরই মধ্যে কেবিনের দরজায় কিছুটা ফাঁক হতে দেখা যায়। অল্প একটু দরজা খুলতে শাহানের মাথা দেখা যায়। আকাশ টুকি। শাহানের অনাকাঙ্ক্ষিত সময়ে আগমনে আকাশ নীরবে একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, হয়ে গেল। অনুমতি তোয়াক্কা না করে শাহান আকাশের কেবিনে ঢুকে পড়ে। টেবিলের উপর দুই হাত রেখে শাসিত কণ্ঠে বলে, 2 দিন দেশের বাইরে ছিলাম, এরই মধ্যে আমাদের ভুলে গিয়েছিস বেইমান। খোঁজ নিসনি, ভাবিকে নিয়ে এত ব্যস্ত বাহ। কপালের মাঝে আঙ্গুল দিয়ে চেপে ধরে আকাশ বলে, আবার সেই ভাবে বাদ দিতে পারিস না? না পারি না। এখন বল রোদ কেমন আছে? শাহানের মেঘে হুট করে সরাসরি রোদের নাম শুনে আকাশে কপাল ঈষৎ ভাঁজ পড়ে। সোজা হয়ে বসে শাহানের দিকে তাকে জিজ্ঞাসা করে, তুই এতক্ষণ ভাবি ভাবি করছিলি, এখন আবার সোজা রোদ? শাহান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে বলে, তুই পাত্তা দিস না মানে কি? রোদ পাত্তা পাওয়ার যোগ্য না? আর ভাবি কেন বলবো? তুই তো মানিস না, তাই রোদ নামটা বলেই ডাকবো। জোস নাম। আকাশ চোখ ছোট ছোট করে কপালে ভাঁজ রেখে সায়নের দিকে তাকিয়ে থাকে। সায়নের হাবভাব মোটা সুবিধা লাগে না। কি মনে করে আসলি দ্রুত বল। সকাল থেকে না খেয়ে আছি। ছি ছি, এত টাকা থাকতো না খেয়ে থাকতে হয়। কি করবি এত টাকা? তার উপর আবার বউ থেকেও নেই। আচ্ছা যাই হোক, চল। কোথায়? রাফি ধানমন্ডি লেকের পাশে অপেক্ষা করছে, বিরিয়ানি নিয়ে চল বেটা, একসাথে লাঞ্চ করবো। কিন্তু এখন? কোনো কিন্তু না, উঠ, চল চল। সায়ন আকাশের হাত ধরে টেনে বসা থেকে উঠিয়ে নিয়ে কেবিন থেকে বের হয়। আকাশের সাথে এমন করার সাহস এই বিচ্ছু বন্ধু দুইটা ছাড়া আর কারণ নেই। ওইদিকে রাফি আর এদিকে সায়ন। রাস্তায় যেতে যেতে সায়ন আকাশকে জানায় সামনে শুক্রবার রাফির বিয়ে, রোদকে নিয়ে সেখানে উপস্থিত হতেই হবে। আকাশ আর সায়ন দুজনে একই বাইক করে চলে আসে। রাফি একটা ফুডকার্টের সামনে বসে আছে। এই ফুডকার্ট রাফি পরিচিত একজনের, সেজন্য বসে থেকে সেই ছেলের সাথে গল্পে মশগুল। বাইকের আওয়াজ পেয়ে ঘুরে আকাশ আর সায়নকে দেখে রাফি উঠে দাঁড়ায়। চিল্লাই বলে উঠে, ওই শালা আকাশ, বউ পেয়ে এভাবে ভুলে গিয়েছিস? দাঁড়া, 1 সপ্তাহ পর আমি বউ পেয়ে তোদের ভুলে যাব, তখন বুঝবি এই কষ্ট। আকাশ আর সায়ন এগিয়ে আসে রাফির দিকে। আকাশ রাফির পিঠে ঠাস করে একটা চড় দিয়ে বলে,
আমি তোর কোন জন্মে শালারে? বিয়ের উত্তেজনায় সব গুলিয়ে ফেলছিস নাকি? রাফি ফিট ডলতে ডলতে বলে, তোর হাত না লোহারে। ভাবি সামলায় কিভাবে এ হাত? রাফির কথা শান অর্থ এসে বলে ওঠে, ভাবি সামলাবে কি ভাই? কি কোনোদিনও ছুঁয়ে দেখেছে নাকি? ভূত দেখার মতো চমকে উঠে রাফি। তাজ্জব ভাব ধরে বলে, কি? এত সুন্দর বউ পেয়েও আকাশ? তোর কি সমস্যা আছে? থাকলে বল, এখনই কলিকাতা হারবল নিয়ে যাচ্ছি। লাগবে না রাফি, তুই বাদ দে। রাফি আবার কিছু বলার জন্য আকাশের দিকে তাকাতি আকাশের চোখ রাগানি দেখে চুপসে যায়। প্রসঙ্গ পাল্টে বলে, বিরিয়ানি ঠান্ডা হয়ে গেল, খাবি নাকি? রাফি বিরিয়ানি প্যাকেট বের করে ফুডকার্টের ছেলেটা দেখে 3টা প্লেট চেয়ে নেয়। একে একে সব সাফ করে 2টা প্লেট এগিয়ে দেয় শাওনার আকাশের দিকে। দুজনে রাফির থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। রাফি খেতে খেতে আকাশকে জিজ্ঞাসা করে, তোর বাড়িতে যাব ইনভাইট করতে, কখন যাব বল? আর হ্যাঁ, সবাইকে নিয়ে আসতে হবে। আকাশ নিজের মতো খেতে খেতে জবাব দেয়, যে কোনো সময় যাস, কিন্তু আমি যাব না। কেন কেন? তুই ভাবিকে নিয়ে আসবি না? শায়ন গালের মধ্যে বিরিয়ানি রেখে বলে, রোদকে নিয়ে সমস্যা কি তোর? আকাশ নিজের প্লেটের দিকে মনোযোগ রেখে জবাব দেয়, জানি না, কিন্তু আমার ওকে সহ্য হয় না। এখন আবার জিজ্ঞাসা করিস না কেন? কারণ এটার উত্তর আমি জানি না। তাহলে রোদকে আমার কাছে দিয়ে দিস, আমি নিয়ে যাব। শায়নের কথাটা শুনে আকাশ মুখের সামনে নেওয়া লোকমা সরিয়ে এনে শায়নের দিকে তাকায়, কিন্তু এতে শায়নের কোনো ভাবান্তর নেই। সে নিজের মতোই খেয়ে যাচ্ছে। আর আকাশ নিজের খাওয়া বাদ দিয়ে বললে, খুব তো রোদ রোদ করছিস, আমার কোনটা শেষ হলে তুই বিয়ে করে নিস। শায়ন আকাশের কথা শুনে একগাল হেসে বলে ওঠে, নো প্রবলেম বস, আমি অলওয়েজ রেডি আছি। তুই ছেড়ে দিলে আমি যত্নের সাথে ধরে নেব। শায়নের শেষ কথাটায় আকাশের মাথার মধ্যে দুম করে যেন আগুন জ্বলে উঠে। খাবারের প্লেট রেখে হাত ধুতে ধুতে বলে, তোরা খা, আমার কাজ আছে, পরে দেখা হবে। রাফি অবাক হয়ে বলে, একটুও খেলি না? খেয়ে যা। না, থাক, গেলাম। আকাশ, কথাটা মনে রাখিস, ডিল ফাইনাল। আকাশ বাইকের দিকে এগিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই শায়ন পিছন থেকে কথাটা বলে ওঠে। আকাশের পা জোড়া থেমে যায়, কিন্তু ঘুরে তাকায় না। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে বাইকের কাছে চলে যায়। হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। আকাশকে চলে যেতে দেখে রাফি বলে ওঠে, পোড়া পোড়া গন্ধ পেলি? শায়ন দুষ্ট হাসি দিয়ে বলে, পেলাম। এখন শুধু দেখা যাক আকাশ কিভাবে জ্বলবে আর লুচির মতো ফুলবে। দেখিস ভাই, বেশি বাড়াবাড়ি করিস না আবার। আকাশ খেপে গেলে হিতে বিপরীত হতে পারে। শায়ন মাসি তাড়ানোর ভঙ্গি হয়ে বলে, আরে ধুর, কিছু হবে না, তুই শুধু তাল দিবি। খেলা তো হবে তোর বিয়েতে। শুন, আমিও যাবো ইনভাইট করতে, আর এমন সময় যেতে হবে যখন আকাশ বাড়ি থাকবে। রাফি শায়নের সাথে তাল মিলে বলে, ডিল ডান বন্ধু। ঘড়ির কাঁটা ঘুরছে টিকটিক করে। আফজাল চৌধুরী ড্রয়িং রুমে বসে বেশ অনেকক্ষণ যাবৎ পায়চারি করছেন, আর কিছু সময় বাদে বাদে হাত ঘড়িতে সময় দেখছেন। রাত 1টা বেজে 10 মিনিট। এখনো আকাশের ফেরার নাম নেই। ফোন দিচ্ছে, তবুও ধরছে না। অফিস থেকে বেরিয়েছে রাত 9টায়, কিন্তু এখনো বাড়ি না এসে কোথায় কি করছে সেটাই আফজাল চৌধুরী ভেবে পাচ্ছেন না। শায়ন রাফির সাথেও কথা বলেছে, কিন্তু ওরাও জানে না। চিন্তায় যখন ঘাড়ের শিরায় যন্ত্রণা অনুভব হয়, তখনই দরজার লক খোলার আওয়াজে আসে। আকাশের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলছে সে। ভিতরে প্রবেশ করতে আফজাল চৌধুরীর মুখোমুখি হয়। আকাশের চোখ জোড়া লাল দেখে আফজাল চৌধুরী বেশ গম্ভীরভাবে জিজ্ঞাসা করেন, কোথায় ছিলে? ছাইপাশ গিলে এসেছো মনে হচ্ছে। আকাশ স্বাভাবিকভাবে জবাব দেয়, না, টঙের দোকানে বসে শুধু চা আর সিগারেট খেয়েছি, আর কিছু না। তাহলে চোখ জোড়া এমন লাল কেন? আজকে অফিসে অনেক চাপ ছিল, রেস্ট নেওয়ার সময় পাইনি। ছেলে সোজা সাপটা জবাবে আফজাল চৌধুরী কথা না বাড়িয়ে বলেন, ঘরে যাও। আকাশ চুপচাপ সিঁড়ির দিকে এগিয়ে যায়। 2 ধাপ উঠে ঘুরে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ুন আব্বু, আপনার প্রেশার বেড়ে গিয়েছে। আফজাল চৌধুরী গম্ভীর গলায় বলল, ফোনটা অন্তত ধরলে প্রেশার বেশি হতো না। সেটাও করবে না, বন্ধ করে বসে আছো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, চার্জ ছিল না, আরে বাইক নিয়ে গিয়েছিলাম, চার্জ করার অপশন ছিল না। ঠিক আছে, যাও। আকাশ চলে যায় নিজের ঘরের দিকে, আর আফজাল চৌধুরী লাইট নিবে নিজের ঘরে। দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখতে পায় রোদ ব্যাটসের টেবিলে রাখা ল্যাম্পটা জ্বালিয়ে বই পড়ছে। যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে কোনো গল্পের বই। বই পড়ছে আর মিটিমিটি হাসছে। আকাশ যে ঘরে এসে দাঁড়িয়েছে সে খেয়াল নেই এই মেয়ের। আকাশ নিজেও একদম নিঃশব্দে এগিয়ে যায়। রোদ বইয়ের মধ্যে যেন ঢুকে পড়েছে। কি বই তাছাড়া, কি এমন আছে বইয়ে? আকাশ পা টিপে টিপে এগিয়ে যে রোদের পাশে হাঁটু মুড়ে, আর পুরো ঘরে শুধু একটাই আলো জ্বলছে। রোদের মুখের উপর হালকা হলুদ আলোর আভা ঠিকরে পড়ছে। হাসলে গাল দুটো ফুলে ফুলে উঠছে। আকাশে মন চাইছে গাল দুটো টেনে নিতে, কিন্তু সেই সময় রোদ পাশে ঘুরে তাকায়। আদো আলোতে আকাশকে এভাবে দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায়। চিৎকার করতে যাবে সেই মুহূর্তে আকাশ এগিয়ে যে রোদের মুখ চেপে ধরে। হুট করে আকাশ এগিয়ে আসায় বা সামলাতে না পেরে রোদের পিঠ দিয়ে ঠেকে ব্যাটসের টেবিলে, আর আকাশ কিছুটা ঝুঁকে পড়ে রোদের উপর। রোদের মুখ চেপে রেখে আকাশ নিচু স্বরে বলে, এত রাত জেগে মিটিমিটি হেসে কি পড়ছো? রোদের মুখ চেপে রাখায় দম বন্ধ হয়ে আসে। আকাশের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট থাকে। রোদের মাত্রাতিরিক্ত নড়াচড়া দেখে আকাশ ধমক দিয়ে বলে,
ডোন্ট মুভ। এত নড়ার কি আছে, সমস্যা কি? রোদের আতঙ্কিত চোখ জোড়া আকাশের হাতের দিকে ইশারা করে। আকাশ বুঝতে পেরে রোদকে ছেড়ে দিয়ে সরে এসে মেঝেতে বসে পড়ে। আকাশ ছেড়ে দিতে রোদ জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছুটা ধাতস্থ হয় বলে, এভাবে ভূতের মতো এসে বসেছিলেন কেন? আকাশ কপাল কুঁচকে রোদের দিকে তাকিয়ে বলে, তুমি বা পেতনির মতো বসে বসে কার প্রেমপত্র পরে মিটি মিটি হাসছিলে শুনি? রোদ হাঁটুতে ভর দিয়ে বসে কোমরে দুই হাত রেখে বলে, যার প্রেমপত্র পড়ি না কেন, আপনার কি? আমার প্রেম, আমার পত্র, আমি যা খুশি তাই করব। রোদের কথা শেষ হওয়ার সাথেই আকাশ উঠে যেয়ে রোদের গাল চেপে ধরে শক্ত করে, তাতে দাঁত পিষে বললে, চৌধুরী বাড়ি থেকে কোনো বেহায়াপনা চলবে না। রোদ নিজের হাত দিয়ে আকাশ হাত ছাড়ানোর চরম চেষ্টা করতে থাকে, কিন্তু আকাশের শক্তপোক্ত পুরুষালী হাত একচুল পরিমাণ সরাতে ব্যর্থ হয়। সে অবস্থায় রোদ বলে, ছাড়ুন আমাকে। আমাকে এভাবে ধরার বা কথা বলার অধিকার আপনার নেই। ছাড়ুন বলছি। রোদের কথায় আকাশ এর হাতের চাপ আরো শক্ত হয়। আরো শক্ত করে চেপে ধরে আকাশ বলে, কি আছে আর কি নেই তা দেখাতে আমাকে বাধ্য করো না। বেশি বেশি কথা বলার অভ্যাস ছাড়ো। রোদের গাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় আকাশ। রোদ ছাড়া পেয়ে নিজের গালে হাত বোলাতে থাকে। ফর্সা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। এদিকে আকাশ রোদের অবস্থার দিকে তোয়াক্কা না করে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, আর রোদকে উদ্দেশ্য করে বলে, খাবার রুমে নিয়ে এসো, এখানে খাবো, যাও। রোদ গালে হাত বোলাতে থাকে আর বিড়বিড় করে বলে, সিগারেট খেয়ে পেট ভরে নিজে এখন খাবার খেতে হবে? রোদ নিজের মতো বলল, কথাটা আকাশে কানে পচেছে, তাই সে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু রোদের দিকে না তাকিয়ে বলে, সিগারেট পেট ভরায় না, ফুসফুস ভরায় বিষাক্ততা, আর খালি করে মাথা, স্ট্রেস রিলিজ, তাই পেট ভরাতে খাবারই লাগবে। নাও গো। আকাশ ফ্রেশ হতে ঢুকে যায়, আর এদিকে রোদ দুই গালে দুই হাত রেখে নিজের মনে ভাবতে থাকে, এই লোকের মাথায় সমস্যা আছে, নির্ঘাত সমস্যা আছে। নিয়ম মাফিক একটা দিন কেটে যায়। আকাশ আজকে দ্রুত অফিস থেকে ফিরেছে। মূলত 2 দিনের কাজের চাপে ক্লান্ত থাকায় আজকে সন্ধ্যায় বাড়িতে চলে এসেছে। ড্রয়িং রুমে সোফায় বসে আফজাল চৌধুরীর সাথে কিছু ব্যবসায়িক বিষয়ে কথা বলছিল। এদিকে আয়শা বসে বসে তার মায়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এই মেহেদি তার নিজের হাতে বানানো। অনলাইনে কিভাবে মেহেদি বানাতে হয় সেসব দেখে নিয়ে জিনিসপত্র যা যা লাগে সব কিনে নিয়ে আসে, আর নিজে এই মেহেদি বানিয়েছে। এখন তার এই এক্সপেরিমেন্ট চলছে মরিয়ম বেগমের হাতে। এর পরের সিরিয়ালে রোদ এবং আতিকা দুজনই আছে। দুজনকে বলে রেখেছে, আম্মুর হাতে মেহেদি পরানো হলে ওদের দুজনের হাতও পরিয়ে দেবে। রোদ এবং আতিকা বরাবরের মতোই রান্নাঘরে ব্যস্ত। সেই সময় দরজায় কলিং বেল বেজে ওঠার আওয়াজ সকালে চোখ ঘুরে যায় দরজার দিকে। আকাশ উঠে যেয়ে দরজা খুলতে চাইলে আতিকা রান্নাঘর থেকে দৌড়ে এসে বলে, ভাইয়া আপনি বসেন, আমি দরজা খুলে দিয়ে আসছি। আতিকা যাচ্ছে দেখে আকাশ নিজের জায়গায় বসে যায়। এদিকে আয়েশা মেহেদি দেহ বাদ দিয়ে তাকিয়ে আছে দরজার দিকে। এই অসময়ে আবার কে আসলো দেখার জন্য। আতিকা ছুটে চলে যায় দরজা খুলতে। দরজা খুলতেই দেখা যায় রাফি এবং সায়র, সেই সাথে রাফির বাবা মা দুজনেই আছে। সায়র এবং রাফিকে দেখে আকাশে আর বুঝতে বাকি থাকে না তারা কি উদ্দেশ্যে এসেছে। বড্ড শেয়ানা তার বন্ধু দুইটা, আলা বাঁচে এসেছে মাত্র দুইটা। একই রকম আরো দুইটা থাকলে আকাশ কোন দিন খুনের আসামি হয়ে যেত। এবার মানিকজোর আসেনি, সাথে করে রাফির বাবা মাকে নিয়ে এসেছে, যাতে রাফির বিয়েতে যাওয়া নিয়ে কোনো রকম তালবাহানা করতে না পারে। আতিকা দরজা খুলে পাশে সরে দাঁড়ায় এবং ভেতরে আসার সুযোগ করে দেয়। রাফিয়া সায়ন লম্বা সালাম দিতে দিতে ভিতরে প্রবেশ করে। এদিকে আফজাল চৌধুরী উঠে দাঁড়িয়েছে, সেই সাথে সালামের জবাব দিয়েছে। রাফির বাবা মাকে দেখে সালাম বিনিময় করে। রাফির বাবা আফজাল চৌধুরী পরিচিত একজন বিজনেসম্যান, আরেকজন বিজনেসম্যানের পরিচিত হবে, এটাই স্বাভাবিক। রাফির বাবা রাশেদ মাহতাব এগিয়ে এসে আফজাল চৌধুরীর সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এদিকে রাফির মা মরিয়ম বেগমের কাছে যেয়ে বসেন। সকলকে দেখে আয়েশা নিজের মেয়েদের নিয়ে দ্রুত রোদের কাছে চলে যায়। রোদ তখন সকলের জন্য নুডলস রান্না করছিল। আতিকা ততক্ষণে রান্নাঘরে এসে রোদকে জানিয়েছে কারা আসলো। আয়েশা রোদের পাশে দাঁড়িয়ে বলে, তোমার স্পেশাল নুডলস আর আমার কপালে জুটবে না, মেহমানের পেটে যাবে, আর ভাইয়ার যে বন্ধু দুইটা না দুনিয়ার পেটুক। আশাহত আয়েশাকে রোদ সান্ত্বনা দিয়ে বল, চিন্তা করো না, সবার হয়ে যাবে। এদিকে রাশেদ মাহতাব আফজাল চৌধুরীকে বলে, সামনে শুক্রবার ছেলের বিয়ে, এই যে কার্ড, আপনাদের সকলের কিন্তু আসা চাই। আফজাল চৌধুরী হাসিমুখে জবাব দেয়, রাশেদ সাহেব সব তো জানেন, তবে চেষ্টা করবো সকলে যাওয়া। রাশেদ মাহতাব অনেকটা অধিকার খাটিয়ে বলে, চেষ্টা করবো এসব শুনতে চাই না, যাবেন এটাই ফাইনাল। সকলে মিলে যাবেন, আর অবশ্যই আকাশের বউকে নিয়ে যাবেন। রাফির কাছে শুনছিলাম আকাশে বিয়ে হয়েছে, আসলে কোনো অনুষ্ঠান করেনি তো, তাই সেভাবে কাউকে বলা হয়নি। যখন অনুষ্ঠান করব অনেক বড় করে করব, তখন তো অবশ্যই দাওয়াত পাবে। সে পাবো ঠিক আছে, কিন্তু আমাকে এখন কথা দিতে হবে আপনারা সকলে গায়ে হলুদ, বিয়ের রিসেপশন সবকিছুতে থাকবেন। এটিকে আফজল চৌধুরী ও রাশেদ সাহেব নিজেদের মতো কথা বলছেন, আর
এদিকে রাফি আর সায়ন আকাশের দুই পাশে এসে বসে। সায়ন হাত ঘুরিয়ে এনে আকাশে কাঁধে রেখে, রোদ কই? এখনো আকাশে মেঘ, রোদের তো দেখা নেই। সায়নের কথা শুনে আকাশ কোনো রূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বলে, রান্নাঘরে আছে, যা দেখা করা হয়। আকাশের কথা শুনে সায়ন উৎফুল্ল হয়ে বলে, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি সোনা রোদের সাথে দেখা করতে, তুই থাক। সায়নকে তাড়াতাড়ি উঠতে দেখে আফজাল চৌধুরী জিজ্ঞাসা করে, কি ব্যাপার সায়ন, কোথায় যাচ্ছ? সায়ন হাসি দিয়ে জবাব দেয়, আঙ্কেল, ভাবির সাথে একটু দেখা করে আসে। সায়ন আর না দেরে সোজা রান্নাঘরের সামনে যেয়ে লম্বা একটা সালাম দেয়। সায়নের সালাম শুনে আয়েশা, রোদ এবং আতিকা তিনজনই তাকিয়ে পড়ে। সায়ন একটু এগিয়ে এসে রোদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, কেমন আছো? থুরি, কেমন আছে রোদ ভাবি? সায়নের হঠাৎ আগমনে রোদ একটু ভ্যাপাচেকা খেয়ে যায়। এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? সায়ন হেসে জবাব দেয়, অনেক ভালো আছি। তারপর, সামনে শুক্রবার রাতের বিয়ে, আসছেন তো? সায়নের কথা শুনে আয়েশা বলে ওঠে, সামনে শুক্রবার রাফি ভাইয়ের বিয়ে? তাহলে তো খুব মজা। হ্যাঁ, মজা তো। তোমরা সবাই আসবে, সেই দাওয়াত দিতেই আজকে রাফির বাবা মা এসেছে। সায়ন একটু উকি দিয়ে কি রান্না করছে দেখে জিজ্ঞাসা করে, বাবা কি জানতো আমরা আসবো? তাই এত সুন্দর নাস্তা? রোদ স্মিত হেসে বলল, আপনি যেয়ে বসেন, সবার জন্যই আনছি। আচ্ছা ভাবি, দ্রুত আনেন, আমি ওয়েট করছি। সায়ন চলে আসতেই আতিকা ফট করে বলে ওঠে, আকাশ ভাই কিছু কইল না? হ্যাঁ, এইখানে আসলো যে, নিশ্চয়ই বলে এসেছে। আতিকার কথায় আয়েশা জবাব দেয়, কিন্তু রোদ এদিকে কান না দিয়ে নিজের মতো সব গুছিয়ে নিতে থাকে। সায়ন ফিরে এসে আকাশের পাশে বসে মিটি মিটি হাসতে থাকে। আকাশ আট চোখে সায়নের আচরণ পরখ করে কোনো দিয়ে গুতা দেয় আর জিজ্ঞাসা করে, বানের মতো হাসছিস কেন? সায়ন আকাশের প্রশ্ন শুনে শার্টের কলার এক প্রান্ত একটু টেনে ঠোঁট বেঁকে লজ্জা লজ্জা ভঙ্গিতে বলে, আমি কমুন, আমার শরম করে। রাফি আকাশকে টপকে একটু ঝুঁকে এসে বলে, হিজলাদের মতো করছিস কেন, সমস্যা কি? সায়ন এবার সামনের দিকে দৃষ্টি ঘুরিয়ে সকল গুরুজনদের দেখে নিয়ে একটু ভাব নিয়ে বলে, রোদ তো আমাকে দেখে লজ্জায় একদম গোলাপি হয়ে গেছে। আরে আকাশ, তোকে দেখে কি এমন লজ্জা পায় নাকি? ভয়ে মুখ কালো হয়ে যায়। আকাশ কপালের মাঝে আঙ্গুল দিয়ে চেপে ধরে কিছু বলতে যাবে, সেই সময় আতিকা নাস্তার ট্রে নিয়ে আসে। পরপর তিনবারে তিনটা ট্রেতে নাস্তা এনে সাজিয়ে রাখে। রোদকে না আসতে দেখে আকাশ এক প্রকার স্বস্তি পায়, কিন্তু সেই স্বস্তি বোধ বেশিক্ষণ স্থায়ী হয় না। ফট করে সায়ন আতিকাকে জিজ্ঞাসা করে, আমাদের রোদ ভাবে আসলো না যে? সায়নের কথায় রাগে আকাশের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু আতিকা সহজভাবে জবাব দেয়, না, ভাবি আর আয়েশা আপা ব্যস্ত, আপনারা খান। আতিকার কথা শেষ হওয়ার সাথেই আকাশের কড়া ভেসে আসে, আতিকা ভিতরে যা। জি ভাইয়া। আতিকা চলে যায় দ্রুত পায়। সায়ন আবারও কিছু বলতে চাইলে আকাশ উঠে দাঁড়ায়, সকলের উদ্দেশ্যে বলে, আমি একটু আসছি, আপনার খাওয়া দাওয়া করেন। আকাশ আর দাঁড়ায় না এক মুহূর্ত, দ্রুত পায়ে উপরে উঠে যায়। সায়ন আর রাফি একে অপরের মুখ চাওয়াচাই করে ইশারা করে। এদিকে তিনজনের কার্যকলাপ আফজাল চৌধুরীর অভিজ্ঞ চোখ এড়িয়ে যায় না। ছেলের বন্ধুরা কিছু একটা জোট করেছে বুঝতে বাকি থাকে না। রাতের খাওয়া দাওয়া শেষে আফজাল চৌধুরী আকাশকে বলে, রাফির বিয়েতে যাচ্ছ তো? আকাশ চোখ মুখ বেজার করে বলে, ইচ্ছা নেই, আপনারা যাবেন, ঘুরে আসেন। রাসেল সাহেব বারবার যেতে বলেছে, রোদকে সাথে নিয়ে বুধবারে চলে যেও, বারডাই রিসোর্ট বুক করেছে, বুধবারে চলে যেও। আমি তোমার মা আয়শার আতিকা গায়ে হলুদ বিয়ে অ্যাটেন্ড করব। তুমি আর রোদ মেহেন্দি থেকে বৌবাদ পর্যন্ত থেকে তারপর আসবে। অসম্ভব, আমি এতদিন থাকতে পারবো না। অফিস কি বন্ধ রাখবো এই কতদিন? আমি আছি তো, তোমরা যাবে। আকাশ নিজের মেজাজ সংবরণ করে বলে, আব্বু, আমাকে জোর করবেন না প্লিজ, আপনারা ঘুরে আসেন, আমি যদি পারি বিয়ের দিন যাব। আফজাল চৌধুরী গমে গমে গলায় বলল, দেখো, রাশেদের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, ব্যবসায়িক বন্ধুত্ব সব দিক দিয়ে, আর তার ছেলে তোমার খুবই ভালো বন্ধু। আমার জানা মতে রাফি আর সায়ন ছাড়া তেমন বন্ধু নেই। এখন তার বিয়েতে যেতে হবে। কালকে রোদকে নিয়ে শপিংয়ে যাবে, না গেলে হবেই না। না। আফজাল চৌধুরীর কথায় আকাশ দীর্ঘশ্বাস ছেড়ে ড্রয়িং রুম ত্যাগ করে। আফজাল চৌধুরীর ছেলে যাওয়ার দিকে চিন্তিত দৃষ্টিতে চেয়ে রয়। ছেলেটা তার বড্ড একগুঁয়ে জেদে। শেষে সে মরিয়ম বেগম ছাড়া কারো কথা শোনা বান্দা সে না, অগত্যা। মরিয়ম বেগমের শেষ ভরসা। ঘরে ঢুকে আকাশ শুনতে পায় রোদ গুনগুনে গান গাইছে। অতটা গুনগুন করে না, স্পষ্ট শোনা যাচ্ছে। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকে দেখতে পায় রোদ তখন নিজের বিছানা গোছাতে ব্যস্ত। আকাশ এসে দাঁড়িয়ে আছে রোদের পেছনে আর মনোযোগ দিয়ে গান শুনছে। রোদ বেশ মিষ্টি গলায় গাইছে, আকাশের ওই নীল ঠিকানে মেঘেরা সদা ডানা ছাড়ায় ওদের সেই ভালোবাসা এই মনে আজ পেয়েই ঠাই। জড়াবো আদরে তোমাকে অনুভবে, আকাশের চেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটা ছিল শুধু বলার, কাকে এত ভালোবাসা হচ্ছে শুনি। আকাশে গরু গম্ভীর আওয়াজ পেতে রোদের গান মাঝপথে থেমে যায়। অদ্ভুত, লোকটা সবসময় এমন ভাবে এসে দাঁড়ায় কেন? রোদ মনে মনে ভাবে। ঘুরে তাকে আকাশকে প্রশ্ন করে, যাকেই বাসি আপনাকে বলতে যাব নাকি? কেন বলা যাবে না? রোদ বেশ আয়োজন করে দুই পা মুড়ে বসে আর বলে, আপনি হলেন আমার এক প্রকার শত্রুপক্ষ। এখন কি শত্রুপক্ষের সাথে গোপন কথা শেয়ার করে শুনেছেন কখনো?
তুমি এত বাচাল কেন বলতে পারো? আকাশ বেশ বিরক্ত ভরে কথাটা রোদকে বলে, আপনি এত বাংলার পাস কেন বলতে পারেন? হি হি হি। শাকচুন্নির মতো না হেসে ঘুমাও যাও। আল্লাহর হস্তে চুপ থাকো। শাকচুন্নি বলে রোদের মুখের হাসি মিলিয়ে যায়। গাল ফুলিয়ে মুখ বেঁকে বলে, নিজ বক্ষ দৈত্য বলে আমাকে শাকচুন্নি মনে হয়? শাকচুন্নি হতে পারলে এক প্রকার ভালো হতো। রোদের আজগুবি কথা শুনে আকাশ কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কেন? রোদ ঠোঁট টিপে হেসে বলল, বলা যাবে না। কেন যাবে না? বললে আপনি খেপা ষাঁড়ের মতো তেড়ে আসবেন। আকাশ দাঁতে দাঁত চেপে বলে ওঠে, রোদ, আচ্ছা শুনুন, আমি শাকচুন্নি হলে আপনার ঘাড়টা মটাস করে মটকে দিতাম। হি হি হি। আকাশ 2 পা এগিয়ে যেতে যেতে রোদকে বলে, তার আগে আমি তোমার ঘাড় মটকাবো? এত বড় সাহস আকাশ চৌধুরীকে এত বাজে বাজে কথা বলা! এই থামুন থামুন। আমার ঘাড় মটকালে আপনার সমস্যা, তাই ঘুমিয়ে পড়ুন যান। রোদের কথায় আকাশ দাঁড়িয়ে যায়, কোমরে 2 হাত রেখে জিজ্ঞাসা করে, কি সমস্যা? রোদ হাই তুলতে তুলতে বলে, আপনার ব্যবসায়ী বন্ধুর মাথায় এগুলো ঢুকবে না। তার থেকে সুস্থ মস্তিষ্ককে ব্যস্ত না করে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। আকাশ 2 মিনিট দাঁড়িয়ে থেকে বলে ওঠে, অসহ্যকর। রোদ সঙ্গে সঙ্গে জবাব দেয়, সেম টু ইউ। সকালবেলা ঘুম থেকে উঠে ডাম্বেল নিয়ে সোজা ছাদে চলে যায় আকাশ। আজকে অফিস যাবে না বিদায় এক্সারসাইজ করতেই ছাদে আসা। এমনিতেও এই অভ্যাসটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল। অফিসের চাপের জন্য ব্যস্ত থাকায় এক্সারসাইজ করার সুযোগ পাওয়া যায়নি। ঘড়ি ধরে 30 মিনিট এক্সারসাইজ করার পর আকাশে কানে আসে হাসাহাসির আওয়াজ। বাড়ির পেছনে সুইমিং পুলের দিক থেকে আওয়াজটা আসছে। সদ্য পুশ আপ শেষ করায় আকাশের গায়ে থাকা কালো সান্ডো গেঞ্জিটা ঘামে ভিজে গায়ের সঙ্গে একেবারে লেপ্টে আছে। বুক আর কাঁধের পেশিগুলো টানটান হয়ে উঠেছে। প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে সেগুলো স্পষ্টভাবে উঠানামা করছে। কপাল বেয়ে বিন্দুবিন্দু ঘাম গড়িয়ে এসে বুড়ো ছুঁয়ে গালে গড়িয়ে পড়ছে। কিছুটা ঝরে পড়ছে মেঝেতে। চুলের গোড়ায় জমে থাকা ঘাম সূর্যের আলোয় হালকা ঝিলিক দিচ্ছে। যেন ক্লান্তির মাঝও এক ধরনের কঠিন স্থিরতা লুকিয়ে আছে সেখানে। ডাম্বেল দুটো হাতে নিয়ে ছাদের এক পাশ গিয়ে যত্ন করে রেখে দেয় আকাশ। ধাতব শব্দটা হালকা করে কানে লাগে। তারপর সঙ্গে আনা ছোট্ট টাওয়ালটা তুলে নিয়ে মুখ আর গলা মুছতে থাকে ধীরে ধীরে। কপাল থেকে নেমে আসা ঘাম টাওয়ালের ভেতর মিলিয়ে যায়। নিঃশ্বাসটা একটু হালকা হয়। মুখ গলা মুছতে মুছতে ছাদের ওপর পাশে দাঁড়ায়। বাড়ির সামনে ফুলের বাগান এবং পিছনে অংশে বেশ মাঝারি আকারের ফুল। ছাদের রেলিংয়ে 2 হাত প্রসারিত করে আকাশ দাঁড়ায়। ধীরে ধীরে নিচের দৃশ্যের দিকে চোখ পড়ে। ফুলের দিকে তাকাতেই চোখে পড়ে সকালবেলা নিখাত আলোয় রোদ। আয়েশা এবং আতিকা তিনজনে সুইমিং পুলের পাশে। আতিকা পুলে পানিতে নেমে সাঁতার কাটছে। প্রতিটা দোলা জলকে সাঁতার কেটে এগোচ্ছে। আর সাথে সাথে বারবার রোদ আর আয়েশাকে পুলে নামার জন্য বলছে। রোদ আর আয়েশা হেসে কিছু বলছে, তবে তাদের দুজনের কেউই পানিতে নামতে রাজি নয়। আতিকা জোর দিচ্ছে, কিন্তু যেন সে একাই প্রাণবন্ত। অন্য দুজন যেন ধীরে ধীরে ধৈর্য ধরে তাকিয়ে আছে। পুলে শান্ত পানি আলোর সাথে খেলছে। জলে প্রতিফলিত হচ্ছে রোদ ও আয়েশার ছায়া। একই মুহূর্তে বিনোদন আর অদ্ভুত অনাসক্তির মিল। আকাশ সেই দৃশ্য দেখছে নিঃশব্দে, যেন সে শুধুই পর্যবেক্ষক। আকাশ বেশ ওদেরকে দেখছে, ওদের কাণ্ড কারখানা, সাবলীল হাসি, সেই সাথে আরও একটা পার্থিব সৌন্দর্য অবলোকন করে। রোদে সে অনেক সুন্দর কেশ যা ক্রমে বাতাসে দুলছে। আকাশ ভেবে পায় না মেয়েটা এভাবে চুল ছেড়ে কেন ঘুরঘুর করে। সব সময় তো চুল বেঁধে মাথায় কেমন করে যেন কাপড় দিয়ে রাখে। মনে হয় যেন ওনা দিয়ে সবসময় হিজাব পরে আছে। অথচ মাঝে মাঝে যে কি ভূত চাপে এমনভাবে চুল ছেড়ে ঘুরে বেড়ায়, যেন কোনো অনাবৃত ভূতের মতো ছুটে বেড়াচ্ছে বিনা দায়িত্বে নিজের নিয়মে। আকাশ একমনে এক দৃষ্টিতে রোদে সে এলাকেশি রূপটা দেখতে থাকে। সামনে থেকে একগোছা চুল ছোট ছোট, কাঁধ ছুঁই ছুঁই, মাঝে মাঝে কানের পিছনে চুল গুজে দিচ্ছে। হঠাৎই পানিতে কিছু পড়ার শব্দে আকাশে ঘোর কেটে যায়। এ কি, আয়শা দাঁড়িয়ে আছে অথচ রোদ নেই। 2 থেকে 3 সেকেন্ড তাকিয়ে থেকে দেখতে পায় রোদ সুইমিং পুলে এর পানিতে। রোদকে পানিতে ফেলতে পেরে আতিকা খুবই খুশি। আকাশ দাঁড়িয়ে না থেকে সোজা নিচে চলে যায়। আতিকা আর রোদ সুইমিং পুলের পানিতে বেশ মজা করছে। আয়েশার নামতে মন চাইলেও উপায় নেই, একটু পরে কোচিং যেতে হবে তাই। আচমকা আয়েশার হাসি বন্ধ হয়ে যায় আকাশের আগমনে। বোতল থেকে পানি খেতে খেতে এগিয়ে আসে পুলের দিকে। আকাশ একদিক থেকে আসছে তো আয়েশা উল্টো দিক দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে রোদের চোখ বেঁধে আতিকা পানির মধ্যে কানামাছি খেলছে। আতিকাকে খুঁজে বের করতে পারলে এরপর রোদের পালা। এমনি নিয়ম দুজনে করেছে। কিন্তু আতিকা ঘুরে তাকা দিয়ে আকাশকে দেখতে পায়। আকাশকে উদ্দেশ্য করে কিছু বলতে যায়, তখনই আকাশ আঙ্গুল দিয়ে ইশারা করে আতিকাকে চুপ করতে বলে, আর সেই সাথে ইশারায় পুল থেকে উঠে যেতেও বলে। আতিকা ধীরে ধীরে পুল থেকে উঠে যায়। এদিকে চোখ বেঁধে রাখায় রোদ তো কিছু দেখতে পাচ্ছে না, তাই সে নিজের মতো আন্দাজে বলেই যাচ্ছে, আয়েশা, আতিকা কোথায় বলছো না কেন? আতিকা, আমি কিন্তু এবার চোখের বাঁধন খুলে ফেলবো। আতিকা,
কারোর কোনো প্রত্যুত্তর না পেয়ে রোদ চোখের বাঁধন খুলে চারপাশে তাকিয়ে কোথাও আতিকাকে দেখতে পায় না। পিছনে ঘুরে আয়েশাকে ডাকতে যাবে, দেখতে পায় আয়েশা তার দিকে তাকিয়ে আছে। রোদ দুইবার ঘাট ঘুরে চারপাশ দেখে জিজ্ঞাসা করে, এখানে আয়েশা আতিকা ছিল, আপনি কিভাবে আসলেন? পায়ে হেঁটে আসলাম। সে জানে ওরা কই? তোমার মতো আজেরার টাইম নেই ওদের, তাই যার যার কাজে গিয়েছে। রোদ ভেঙচি কেটে বলে, আপনি ওদের তাড়িয়েছেন, এখন আবার ঢং করেন। আকাশ একটু ভাব নিয়ে বলে, আজব, আমি কেন তাড়াবো? আর এভাবে কুমিরের মতো পানিতে কি করছো? শিকারের আশায় উৎপেতে বসে আছি। রোদের কথায় আকাশ ফুস করে একটা শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, আজব প্রাণী। আকাশ কিছু বলেছে রোদ আন্দাজ করতে পেরে জিজ্ঞাসা করে, কি বলে? কিছু না, উঠে আসো, আব্বু ডাকছে। আফজাল চৌধুরী ডাকছে শুনে রোদ এগিয়ে এসে আকাশকে বলে, একটু হাতটা ধরুন। একা উঠতে পারবো না। আকাশ বিরক্ত হয়ে রোদকে জিজ্ঞাসা করে, উঠতে পারবা না তো নেমেছিলে কেন? রোদ একটু কাঁচামুচু করে বলে, আমি কি ইচ্ছা করে নেমেছি? আয়শা ধাক্কা দিল আর আমি পরে গেলাম। অগত্যা আকাশ আর কোনো পথ খুঁজে পায় না। অনিচ্ছা সত্ত্বেও সে হাত বাড়িয়ে দেয় রোদকে উঠতে সাহায্য করার জন্য। রোদও ধীরে ধীরে হাত বাড়ায় আকাশের আঙুলের ভেতরে, নিজের আঙুল গুজে দেয়। স্পর্শটা ক্ষণিকের জন্য কম্পিত করে আকাশের মন, কিন্তু রোদ ওঠার জন্য নয়, বরং হঠাৎ করে আকাশে হাতটা শক্ত করে ধরে। পরের মুহূর্তে সমস্ত শরীরে শক্তি দিয়ে এক টান দেয়। আকাশ সামলাতে পারে না নিজেকে, সোজা পুলের ঠান্ডা পানিতে আছড়ে পড়ে। পানি ছিটা চারদিকে ছড়িয়ে পড়ে। জলের নিচে কয়েক সেকেন্ড থেকেই আকাশ উঠে আসে। মাথার চুল সব সামনে এসে কপালে লেপ্টে আছে। দুই হাত দিয়ে ব্যাক ব্রাশ করে চুল পিছনে ঠেলে দেয় আর রোদের দিকে তাকিয়ে বলে, ইউ হ্যাভ টু পে ফর দিস ট্রুথ। কথাটা বলে রোদের দিকে এগিয়ে যে খপ করে রোদের বাম হাতটা ধরে। আচমকা এভাবে হাত ধরে রোদ একটু ঘাবড়ে যায়, কিন্তু আকাশকে তা বুঝতে না দিয়ে বলে, এসব ইনজেকশন দিয়ে বানানো বডি দেখে বেড়ান, অথচ একটু জোর নেই। আমি ধরলাম আর পরে গেলে, দেন আই হ্যাভ টু শো ইউ হাউ মাচ স্ট্রং আই হ্যাভ। আকাশের কথায় রোদ শুকনো ঢোক গেলে যা আকাশে নজর এড়িয়ে যায় না। হাতের বাঁধন উচ্চ করে একটু ঢিল করতেই রোদ আকাশের বুকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত পুল থেকে উঠে যায়। গজগজ করে কিছু বলতে বলতে প্রস্থান করেছে আকাশের বুঝতে বাকি থাকে না। সেদিকে তোয়াক্কা না করে আকাশ নিজের মতো সাঁতার কেটে পুল থেকে উঠে যায়। এদিকে আয়শা আতিকা আড়াল থেকে সবটা দেখছে এবং মিটিমিটি করে হেসে যাচ্ছে। কোনো রোমান্টিক মুভি বা নাটকের অংশের মতোই লাগলো ওদের কাছে। দুপুরে খাবার টেবিলে বসতে হঠাৎ মরিয়ম বেগমের শরীরটা কেমন করে ওঠে। এক লোকমা ভাত মুখে তুলছিলেন মাত্র, তার আগে বুকের ভেতর থেকে অদ্ভুত এক মোচড় দিয়ে উঠে। সমস্ত শরীরটা গুলিয়ে ওঠে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। রোজ ছুটে এসে মরিয়ম বেগমকে শক্ত করে ধরে বেসিনের দিকে নিয়ে যেতে হঠাৎ গল গল করে রক্তবমি করে। মুহূর্তের মধ্যে সাদা বেসিনটা লাল হয়ে যায়। এই দৃশ্য দেখে রোদের নিজের মাথা ঘুরে ওঠে। বুকের ভেতরটা কেঁপে ওঠে আতঙ্কে। চোখের সামনে সব যেন ঝাপসা। তবুও দাঁতে দাঁত চেপে সে মরিয়ম বেগমকে শক্ত করে ধরে রাখে। আফজাল চৌধুরী এগিয়ে আসে, কিন্তু রোদ নিজের ধরে থাকে তিনি পাশে দাঁড়িয়ে থাকে। এদিকে আয়শার হোমোফোবিয়া আছে। তার রক্ত নাম শুনলে গা হাত পা কাঁপে। রোদ কাঁপা হাতে মরিয়ম বেগমের মুখ ধুয়ে দেয়, পানি দিয়ে বারবার কুলি করা, মাথায় হাত দিয়ে কোষ করে পানি দেয়। এরপর ধীরে ধীরে তাকে ধরে ঘরে নিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে কপালে ঠান্ডা কাপড় রাখে। রোদ নিজের শরীরটা তখন ঠিকমতো টের পাচ্ছে না। তার হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। মরিয়ম বেগমের ঘর থেকে বেরিয়ে এসে বাইরে চেয়ারে ধপ করে বসে পড়ে। আতিকা এসে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, পানি খাও ভাবি, শরীর খারাপ লাগে? রোদ এক নিঃশ্বাসে গ্লাসে সবটুকু পানি শেষ করে জিজ্ঞাসা করে, আম্মুর কি আগে এমন হয়েছে? হ ভাবি, প্রথমে তো পায়ে হতো, কিন্তু ওষুধ খাওয়ার পর এতদিন বন্ধ ছিল, আজকে আবার হইল। রোদ মাথায় হাত রেখে বলে, আয়েশা কই? আতিকা রোদের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আয়েশা রক্ত দেখতে পারে না, এমনকি শুনতেও পারে না, অসুস্থ হয়ে পড়ে, তাই থাকে নাই। দেখো যে ঘরে ঠিকই কান্দাকাটি করে। রোদ নিশ্চুপে দীর্ঘশ্বাস ফেলে আবারও জিজ্ঞাসা করে, আর তোমার আকাশ ভাই? পাশে এক ডাক্তারের বাড়ি, তারা আনতে গেছে। আফজাল চৌধুরী এসে দাঁড়িয়েছেন। রোদের চোখ মুখের অবস্থা দেখে বলে, রোদ মা, শরীর খারাপ লাগছে? রোদ উঠে দাঁড়িয়ে বলে, না আব্বু, ঠিক আছে। আফজাল চৌধুরীর চেহারায় ছেয়ে আছে এক বিষণ্ণতা। চিন্তিত কপালে বেশ ভাঁজ পড়েছে। ভেবেছিলাম এই সমস্যাটা ঠিক হয়ে গিয়েছে, কিন্তু না, আজকে আবারও। জানি না কি হবে। আফজাল চৌধুরীর কথা শেষ হতে দেখতে পেয়ে আকাশ ইকবাল সাহেবকে নিয়ে ভিতরে ঢুকছে। আফজাল চৌধুরীর বন্ধু ইকবাল সাহেব তাকে দেখে আফজাল চৌধুরী এগিয়ে যায়, হাত ধরে বলে, ইকবাল, তোর ভাবির আবারও রক্তবমি হচ্ছে। মাঝে তো একেবারেই বন্ধ ছিল। ইকবাল সাহেব আফজাল চৌধুরীর কাঁধে হাত রেখে বলে, বন্ধু, ভাবিকে ওষুধপত্র ঠিক মতো দে, যা খেতে মন চায় খাওয়া, যত্নটা ঠিক মতো। ইকবাল সাহেবের কথায় আফজাল চৌধুরীর চোখ ছলছল করে উঠে। কম্পিত কণ্ঠে বলে, কি বলছিস? তার মানে কি? কি বলছিস কি? এদিকে আকাশ ছুটে এসে ইকবাল সাহেবকে বলে, আঙ্কেল, আমি আম্মুকে বিদেশে নিয়ে যাব। তাহলে? তাহলে কি আম্মু সুস্থ হয়ে যাবে? ইকবাল সাহেব বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, শুনতে কষ্ট হলো, মানতে কষ্ট হলো, সত্যিটা হলো
0% পসিবিলিটিস। আকাশ মুহূর্তে থমকে যায়। কোনো সন্তানের পক্ষে কি মেনে নেওয়া সম্ভব? তার মায়ের আয়ু এই কিছুদিন, এই যে দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না। ইকবাল সাহেব আকাশের মানসিক অবস্থা বুঝতে পেরে বলে, আকাশ, বাবা ভেঙে পড়ে না, মাকে সময় দাও, মানসিকভাবে সুস্থ রাখো, দেখবে উনি শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকবে। কিছুটা থেমে আবারও বলে, কিছুদিন পরেই তো থেরাপি দিতে হবে, দিয়ে নিয়ে এসো, বাকিটা আল্লাহ ভরসা। আকাশকে কথাটা বলে ইকবাল সাহেব আফজাল চৌধুরীর সাথে কিছু কথা বলে বেরিয়ে যায়। রোদ দূরে দাঁড়িয়ে সব কথা শুনেছে। নিজের অজান্তে চোখে কানিজ বেয়ে লোনা জল গড়িয়ে পড়ে। আতিকা নিজেও মুখে ওড়না চেপে কান্না করছে। আকাশ ঘুরে সিঁড়িতে উঠতে যে নজর যায় রোদ আতিকার দিকে। আকাশ ওদের দিকে তাকিয়ে থেকেই বলে, বাড়িতে মানুষ অসুস্থ হতেই পারে, তাই বলে মরা কান্না জোরে দেওয়ার কোনো মানেই হয় না। আকাশের কথা আতিকা চমকে উঠে কান্না বন্ধ করে সিঁড়ির দিকে তাকায়। রোদ নিজেও ঘাড় ঘুরিয়ে আকাশের চোখে চোখ রাখে। একমতো দৃষ্টিতে দৃষ্টি বিনিময় হয়। আকাশ চোখ সরিয়ে নিয়ে গটগট করে উপরে উঠে যায়। এদিকে রোদ একইভাবে তাকিয়ে থাকে আকাশে চলে যাওয়ার দিকে। রোদ স্পষ্ট দেখেছে আকাশের চোখ লাল। নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টায় নিয়োজিত সে। রোদ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে থাকে সেই চোখ দুটো। নিজেকে আড়াল করতে দ্রুত সরে যাওয়া, কিছুই নজর এড়ায় না। কিছু সময় বাদে রোদ ধীরে ধীরে দরজায় 3বার নক করে, কিন্তু এখনো আকাশের অনুমতি পাওয়া যায়নি। চতুর্থবার যখন দরজায় নক করতে যাবে তখনই আকাশ দরজা খুলে দেয়। দরজা খুলে আকাশ ভিতরে ঢুকে যায়। রোদ ধীর পায়ে আকাশের পিছু পিছু ঘরের মধ্যে প্রবেশ করে। আকাশের মুখচ্ছবিতে বরাবরের মতো কাঠিন্য স্পষ্ট। এক নজর পরখ করে রোদ বলে, আম্মু আপনাকে ডাকছে, একটু শুনে আসুন। আকাশ ঘড়িতে একবার সময় দেখে নেয়, তারপর রোদকে উদ্দেশ্য করে বলে, আমরা বেরোবো, রেডি হয়ে নাও জলদি। কথাটা বলে আকাশ বেরিয়ে যেতে পা বাড়ায়। রোদ তখন পিছন থেকে প্রশ্ন করে, কোথায় যাব? আকাশ থেমে যায়, ঘুরে না তাকে জবাব দেয়, যাওয়ার পর দেখতে পাবে, রেডি হয় না, আমি এসে বেরোবো। আকাশ আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। এদিকে রোদ বুঝে উঠতে পারে না ঠিক কী কারণে তাকে রেডি হতে বলল। রোদের চোখে মুখে অসহায়ত্ব এবং দুশ্চিন্তায় মিশেল ছাপ পড়ে। সূর্যের উপর মেঘ আসলে যেমনটা আঁধার হয়ে যায় সমস্ত আকাশ, এখন রোদের মুখে তো তেমন আঁধার হয়ে আছে। আম্মু, আকাশের ডাক মরিয়ম বেগম ঘুরে তাকায়। সেই সাথে আফজল সাহেবও। দাঁড়িয়ে আছিস কেন বাবা, ভিতরে আয়, আয়। মরিয়ম বেগম আকাশকে ভিতরে আসতে বলতে আফজল চৌধুরী বলে ওঠে, তোমার কি বলার আছে বলো, আমি একটু বাগানে যাই, বেশি প্রেশার নিও না, ঠিক আছে? আফজল চৌধুরী মরিয়ম বেগমকে কথাগুলো বলতে বলতে বসা থেকে উঠে দাঁড়ান। আকাশ ততক্ষণে খাটের কাছে এসে দাঁড়িয়েছে। মরিয়ম বেগম হেডবার্ডে বালিশ থেকে হেলান দিয়ে বসে আছেন। আফজল চৌধুরী উঠে দাঁড়াতে মরিয়ম বেগম ইশারা করে জায়গা দেখিয়ে বলে, এখানে বস, কথা বলবো, সময় আছে তো। আকাশ যেন কথা না বলে চুপটি করে বসে। মায়ের দিকে তাকানোর মতো মানসিক জোর সে একটু পাচ্ছে না, তাই মাথা নিচু করে দৃষ্টিকে নত রাখছে। মরিয়ম বেগম না দেখেও বলে দিতে পারবেন ছেলের অবস্থা। বাইরে একটা শক্ত আবরণ থাকলো, আকাশের মনটা তুলোর মতো নরম, অতি আবেগে। কিন্তু ওই যে দুনিয়ার সামনে নিজের সব থেকে রুক্ষ রূপটাই হাজির করে এসেছে সবসময়, আকাশের নরম দিকটা আর কেউ না বুঝলো, জানলেও মরিয়ম বেগম খুব ভালো জানেন এবং বুঝেন। মরিয়ম বেগম একটা বড় শ্বাস নিয়ে বলেন, আকাশ, বাস্তবতা মেনে নিয়ে আমাদের চলতে হয়। পৃথিবীতে সারা জীবন থাকার জন্য কেউ আসে না, ঠিক আমিও তেমন। আমি তো মেনে নিয়েছি, তোরা মেনে নিয়ে স্বাভাবিক থাক। আকাশ মাথা নিচু রেখেই বলে, এমন বাস্তবতার কি দরকার ছিল আম্মু? আছে বাবা, আছে, সবকিছু দরকার আছে। এই যেমন রোদকে তোর দরকার আছে, আবার রোদেরও তোকে দরকার আছে। তোরা একে অপরের পরিপূরক, এটা বলতে ডেকেছ? মরিয়ম বেগম দুই দিকে মাথা নেড়ে বলে, না। আকাশ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে প্রশ্ন করে, তাহলে? রোদকে কখনো ছেড়ে দিবি না? আমার কাছে মনে হয় তোদের মধ্যে অস্বাভাবিক এর থেকেও বেশি মাত্রায় অস্বাভাবিক সম্পর্ক। কি করবো তাহলে? মরিয়ম বেগম আকাশে হাত ধরে বলে, মানুষ তো কত রকম প্রতিবন্ধকতা নিয়েও একসাথে থাকে বাবা। এমন অনেক দম্পতি দেখেছি একেবারে ভিন্ন, তবুও তারা একসাথে আছে। সেদিক দিয়ে আমাদের রোদ মাশাআল্লাহ সুন্দর দেখতে, সব দিক দিয়ে সে পারদর্শী। তুই চেষ্টা কর ওকে মেনে নিতে। আকাশ মাথা নিচু রেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, চেষ্টা করব। তুমি এসব নিয়ে ভেবো না, রেস্ট নাও। মরিয়ম বেগম আকাশের মাথায় হাত বুলিয়ে বলে, আকাশ, একটা কথা মনে রাখবে, অনেকে বিবাহিত কিন্তু খুব অল্প কজনই সত্যিকার অর্থে জীবনসঙ্গী পায়। বিবাহের বন্ধনে আবদ্ধ বহু মানুষ, তবু জীবন নামের পথে হাতে হাত রেখে হাঁটার সঙ্গী মেলে কজনে? আল্লাহ অশেষ রহমতে তোর জীবনসঙ্গিনী আছে, তোকে তার জীবনসঙ্গী হতে হবে। আকাশ এবার মরিয়ম বেগমের দিকে তাকিয়ে বলে, আচ্ছা হব, এখন তুমি রেস্ট নাও, রোদকে নিয়ে শপিংয়ে যা, রাফির বিয়েতে যেতে হবে তো। যাব, রেডি হতে বলেছি, তুমি রেস্ট নাও। আকাশ উঠে দাঁড়িয়ে মরিয়ম বেগমের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি নিশ্চিন্ত থাকো, যা বলবে তাই হবে, এখন চুপচাপ রেস্ট নাও, আসি, সাবধানে যাবে। আকাশ মরিয়ম বেগমকে বুঝিয়ে রেখে বের হয়। ঘর থেকে বেরিয়ে আকাশের মনের মধ্যে একটাই কথা ঘুরতে থাকে, অনেকে বিবাহিত
কিন্তু খুব অল্প কজনই সত্যিকার অর্থে জীবনসঙ্গী পায়। শাড়ির দোকানে ঢোকার সাথে সাথে দোকানের স্টাফরা আন্তরিকতার সাথে তিনজনকে বসতে বলে। আকাশ এগিয়ে যেয়ে চেয়ার টেনে নিয়ে রোদকে নিজের বাম পাশে বসায়। আর এদিকে সায়ন ঘুরে রোদের পাশে বসতে চাইলে আকাশ সায়নের হাত ধরে নিয়ে তার ডান পাশে চেয়ারে বসায়। এত করে সায়ন আর রোদ, দুই পাশে মাঝখানে আকাশ। আকাশের কাণ্ড দেখে সায়ন মিটিমিটি করে হাসে আর আকাশে কানে কানে বলে, ফিশিং জেলাস বন্ধু, সামথিং সামথিং। আকাশ মাথাটা একটু কাত করে সায়নের দিকে না থেকে আস্তে করে বলে, জেলাসি ইম্পসিবল, আর সামথিং সামথিং হওয়ার বয়স আমার পার হয়েছে। আকাশের কথা শুনে সায়ন একটু ভাব নিয়ে বলে, সঠিক সময়ে প্রেম ভালোবাসা না হলে মানুষ এভাবে বড় হয়ে যায়। আকাশ আর সায়নের ফিসফাস কথাবার্তা রোধ কিছু শুনতে পাচ্ছে না, আবার কিছুই বলতেও পারছে না। এদিকে শাড়ির দোকানে স্টাফ জিজ্ঞাসা করে, কি ধরনের শাড়ি দেখাবো? জামদানি, বেনারসি, সিল্ক, জর্জেট, কাতান, জারদোসি। ও মা, ও আমার আব্বা, এত নামে শাড়িও হয়? সায়ন মাথায় হাত রেখে দোকানে স্টাফকে কথাগুলো বলে। সায়নের অবাক হওয়ার প্রবলতা দেখে স্টাফটা হেসে উঠে বলে, স্যার এ তো কিছুই না, আরও আছে। টাঙ্গাইলের তাম, জামদানি, কোটকি, মণিপুরি, কাঞ্জিমবরম, অর্গানজা, মটকা কাতান। সায়র হাত উঁচু করে বলে ওঠে, থামেন থামেন ভাই, এত সব নাম জেনে আমার কাম নাই। আপনি বরং বিয়েতে পরে যাওয়ার মতো কোনো শাড়ি থাকলে তাই দেখান, তাতেই হবে। এই ম্যাডামের জন্য। রোদের দিকে ইশারা করে দোকানের লোকটা জিজ্ঞাসা করে। সায়ন তখন আকাশকে টপকে নিজের নজর রোদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ভাই, আমার বিলাভড বন্ধু, বিলাভড স্ত্রী আর আমার বিলাভড ভাবি। সায়নের লাগাম হয়ে মাত্রাতিরিক্তি কথা শুনে আকাশ রাগান্বিত গলায় বলে ওঠে, সায়ন, কিন্তু কে দেখে কার রাগ? সায়ন আপন গতিতে নিজের কথা চালিয়ে যায়, বল কি বললাম? ভাই দেখান তো। কি দেখাবো ভাই? শাড়ির দোকানে স্টাফের কথা শুনে সায়ন তাজ্জব হওয়ার ভঙ্গিতে বলে, লে হালুয়া, শাড়ির দোকানে আপনি শাড়ি ছাড়া আর কি দেখাবে? ছি ডার্টি মাইন্ড। সায়নের ব্যালেন্স কথায় আকাশ মাথা দিয়ে চুপ করে বসে থাকে। এদিকে বেচারা শাড়ির দোকানে স্টাফ নিজের কথায় নিজেই ব্যাকুল হয়ে দ্রুত শাড়ি বের করতে থাকে। একে একে সব শাড়ি দেখাতে থাকে আর সেই অনুযায়ী প্রত্যেকটা শাড়ি বর্ণনা করতে থাকে। আর প্রত্যেক শাড়ি জামা দোকানদারদের মতো বলতে থাকে, আপনাকে এটাতে দারুণ মানাবে ম্যাডাম, এটা তো আপনার জন্যই বানানো হয়েছে। চার পাঁচটা শাড়ি দেখানো শেষে সায়ন আর চুপ থাকতে পারে না। যে স্টাফটা শাড়ি দেখাচ্ছিল তাকে দুম করে বলেই বসে, সব শাড়ি যখন ওর জন্য বানানো হয়েছে তাহলে দোকানে সব শাড়ি প্যাক করে দিয়ে দেন। আপনাকেও আর কষ্ট করে দেখানো লাগবে না, আবার আমাদেরও কষ্ট করে পছন্দ করা লাগবে না। ছেলেটা সায়নের কথার সাথে জবাব দেয়, স্যার ম্যাডাম তো মাশাআল্লাহ সুন্দর দেখতে, সব রং সব নকশায় তাকে মানাবে, সন্দেহ নেই। সায়ন এবার একটু লজ্জা লজ্জা ভাব এনে বলে, এটা ঠিক বলেছেন ভাই, শি ইজ সো সো বিউটিফুল। আকাশ এদের কথার যন্ত্রণায় অস্থির হয়ে উঠে দাঁড়িয়ে বলে, জলদি পছন্দ করে রোদ, পুরো সময় একটা শাড়িতে পার করতে পারবো না। এই আকাশ শুন, এত যখন তারা বসে না থেকে দ্রুত পছন্দ করে দে একটা। তুই যেই দুইটা পছন্দ করবি কোনো অবজেকশন না করে নিয়ে নিব, এখন পছন্দ কর। শায়নের প্রস্তাবটা আকাশের পছন্দ হয়। আকাশ আবারও নিজের জায়গায় বসে যায়। সামনে মেলানো শাড়িগুলোতে নজর বোলাতে থাকে। আকাশকে আবারও বসতে দেখে দোকানে স্টাফ আবারও শাড়ি বের করতে উদ্যত হলে আকাশ হাত দিয়ে ইশারা করে বলে, স্টপ, বের করতে হবে না। লোকটার সাথে সাথে থেমে যায়। তখন আকাশ বলে, ডিসপ্লেতে 4 নাম্বার ম্যানকুইনের গায়ে যেই মেরুন রঙের জর্জের শাড়ি আছে ওইটা দিন, আর একদম প্রথমে পার্পল রঙের যে লেহেঙ্গা আছে ওইটা। শাড়ি দুইটা, লেহেঙ্গা দুইটা করে প্যাক করে। এত সময় একটা পছন্দ হলো না, অথচ এই আকাশ এখানে বসে ডিসপ্লে থেকে পছন্দ করে নিল। শায়না আকাশের হাত ধরে জিজ্ঞাসা করে, তোর কি মাথার পিছনে দুটো চোখ আছে? সেই দুইটা দিয়ে কি পিছনে ম্যানকুইন দেখে নিলে? দেখার জন্য, পছন্দ করার জন্য নজর এবং রুচি দুইটা ভালো হওয়া প্রয়োজন, যার একটাও আপনার নেই। ই আইসে। সায়ন নিজের মুখটা আকাশের কাছে নিয়ে ফিসফিস করে বলে, এত নজর রুচির কথা বলছিস, অথচ ঘরে পরের মতো বউটা চোখে পড়ে না? দোস্ত, সমস্যা থাকলে লজ্জা পাস না, কলিকাতা হারবাল আছে তো। আকাশ সায়নকে উদ্দেশ্য করে বেশ চিবিয়ে চিবিয়ে বলে, তুই কি হারবাল নষ্ট মাইড। আকাশ সায়নের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে ক্যাশ কাউন্টার এর দিকে চলে যায়। বিল মিটিয়ে 4টা শপিং ব্যাগ হাতে এগিয়ে এসে রোদকে বলে, চলো। হ্যাঁ রোদ ভাবি চলো তো। দোকান থেকে বেরিয়ে আকাশ দাঁড়িয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুই এবার কই যাচ্ছিস? সায়ন সানগ্লাস আবার পরে নিয়ে বলে, ইউ বুড়ো ম্যান, এতটুকু জানো না শাড়ি লেহেঙ্গার সাথে গয়না লাগে, সেগুলো কিনবে না? কিনবো, তুই তো যা লাগবে কিনে ফেল, আমরা এদিকে কিনছি। সায়ন এবার হাতে থাকা ঘড়ির দিকে তাকে সময় দেখে বলল, ঠিক বলেছিস, আমি যাই, আজকে আর কিনবো না, পরে আসবো, তোরা কেনাকাটা কর। আর হ্যাঁ রোদ ভাবি, সুন্দর ম্যাচিং করে গহনা নিও কেমন? আসি, আবার তোমাদের বাড়িতে গেলে তোমার হাতে রান্না খাবো, ঠিক আছে? রোদ মুচকে এসে বলল, ঠিক আছে, আসবে। সায়ন যাওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে বলে, খেয়াল রাখিস ভাবির। আসি। সায়ন ওদের থেকে বিদায় নিয়ে নিজের মতো চলে আসে আর মনে মনে ভাবে,
যা ডোজ দিয়েছি এতে কাজ হবে, বাকিটা বিয়েতে দেবো। আকাশ বেশ বড় বড় 4টা শপিং ব্যাগ নিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে দেখে রোদ বলে, আমাকে 2টা দিন, আমিও নিচ্ছি। আকাশ সন্ধিয়ান দৃষ্টিতে চেয়ে বলে, পারবে? শিওর? রোদ মাথা দুলিয়ে বলে, হ্যাঁ পারবো, দিন। আকাশ 2টা ব্যাগ রোদকে দেয় আর 2টা আর নিজে নিয়ে সোজা অর্নামেন্টসের দোকানে ঢুকে যায়। অর্নামেন্টসের দোকানদার শাড়ি লেহেঙ্গা দেখে নিয়ে সেই সাথে ম্যাচিং সবকিছু দেখায়। এইবারও আকাশ অল্প কিছু সময়ের মধ্যে একই রকম 2 সেট গহনার সাথে চুড়ি নিয়ে নেয়। আকাশের এমন তড়িৎ গতিতে পছন্দ করা দেখে রোদ মনে মনে ভাবে, হয়তো কোথাও যাওয়ার আছে, না হলে এত তাড়াহুড়া করে কেন? রোদ এই বিষয়ে তেমন কোনো কথা বলে না, কারণ সেই কেনাকাটা বা বিয়ে কোনোটাতে আগ্রহী হয় না। শপিং মল থেকে বেরিয়ে আকাশ রোদের হাতে সব শপিং ব্যাগ দিয়ে দাঁড়াতে বলে বাইক আনতে যায়। রোদ যখন দাঁড়িয়ে অপেক্ষা করছে তখনই রোদের কানে আসে, এইটা রোদ না? রোদ নিজের নাম ধরে বলে। রোদ ঘুরে তাকায়, তাকাতেই দেখতে পায় অফ হোয়াইট শার্ট, জিন্সের প্যান্ট আর চোখে রিমলেস চশমা পরিহিত মাঝারি গড়নের শুভ্রকে। শুভ্রকে দেখে রোদের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। শুভ্র ভাইয়া, আপনি কেমন আছেন? শুভ্র নিজেও হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? কলেজে দেখি না যে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে কলেজে আসো না যে? শুভ্রের কথায় রোদ কি জবাব দেবে ভেবে পায় না। রোদকে ইতস্তত করতে দেখে শুভ্র নিজে বলে, আচ্ছা বুঝছি, আমি অনুষ্ঠানের দিন ছিলাম না, কিন্তু পরে সবটা শুনেছি। আচ্ছা রোদ, অনুষ্ঠানের দিন বা আগে তোমার সাথে তুর্যর কোনো ঝামেলা হয়েছিল? রোদ মাথা তুলে শুভ্রের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, অনুষ্ঠানের দিনই একটু কথা কাটাকাটি। তোমাকে পুরাতন ওয়াশরুমে তুর্য বন্ধ করেছিল। উদ্দেশ্য ছিল তোমাকে ওইখানে সারা রাত আটকে রাখা বা অন্য কিছু। কিন্তু মাঝে থেকে তোমার হাজবেন্ড মেবি এখন সে চলে আসায় ওদের প্ল্যান বানচাল হয়ে যায়। শুভ্রের কথায় রোদ অবাক হয় না, বরং দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি এমন কিছু আন্দাজ করেছিলাম, কিন্তু ওই ঘটনার পর কলেজ যায়নি, জন্নার সাথে যোগাযোগ হয়নি, এই জন্য তারপর কি হয়েছে কিছু জানি না। শুভ্র মুখের সামনে মাছি তাড়ানোর মতো করে বলে, আরে দুর্বাধ্য, এর থেকেও কত বড় বড় ঘটনা ঘটে, আর তোমাকে যারা চেনে তারা জানে তুমি কেমন, তাই এত ভাবার কিছু নেই। কলেজ এসে পড়াশোনা বন্ধ করো না। শুভ্র রোদের হাতের দিকে তাকে জিজ্ঞাসা করে, হাতে কি এত শপিং? হাজবেন্ড আসছে নাকি? হ্যাঁ, ওই মানে বিয়ের অনুষ্ঠান আছে সেই জন্যে। শুভ্র হেসে দিয়ে বলে, ঠিক আছে আমাদের মিষ্টি রোদ, ভালো থাকো, পরে দেখা হবে। আর হ্যাঁ, কলেজ এসো, ওকে? রোদ মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবে। শুভ্র বিদায় নিয়ে চলে গিয়েছিল, কিন্তু হুট করে আবার ফেরত এসে রোদের হাতের মধ্যে একটা কাগজ গুজে দিয়ে বলে, আমার নাম্বার আছে কাগজে, যে কোনো দরকারে ফোন দেবে, কোনো সংকোচ নয়, নিজের সাধ্যমতো চেষ্টা করবে। রোদকে কিছু বলার সুযোগ না দিয়ে শুভ্র দৌড়ে ভিতরে চলে যায়। এদিকে রোদের হাতের মধ্যে গুজে দেওয়া কাগজটা রিয়া শাড়ির শপিং ব্যাগে মধ্যে রেখে দেয়। সেই সময় সামনের দিকে তাকালে দেখতে পায় আকাশ বাইক নিয়ে এসে দাঁড়িয়ে আছে, এমনকি রোদের দিকেই তাকিয়ে। রোদ দ্রুত নেমে আসতে থাকে আর মনে মনে ভাবে, কখন এসেছে কে জানে, এমনকি শুভ্রর সাথে কথা বলতে দেখেছে কিনা কে জানে। রোদ আসতে আকাশ ওর থেকে 3টা ব্যাগ নিয়ে ঝুলিয়ে রাখে আর বাকি ব্যাগগুলো হাতে নিয়ে বসতে বলে। রোদ সেই মতো বসতে গেলে বাধে বিপত্তি। পায়ের কাজটায় ব্যাগ ঝুলিয়ে রাখার কারণে আকাশের থেকে দূরত্ব রেখে বসা যাচ্ছে না। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে বলে, মাঝে 2টা ব্যাগ রেখে বসো। রোদ কোনো কথা না বলে সেইভাবে উঠে বসে। এবার রোদ আগে থেকে আকাশের কাঁধে হাত রেখে বসে। আকাশের কাঁধে হাত রাখতে রোদ টের পায় আকাশের শরীরে টেম্পারেচার অনেক বেশি মনে হচ্ছে। রোদ তাই আকাশকে জিজ্ঞাসা করে, আপনার কি জ্বর এসেছে? আকাশ যখন বাইক স্টার্ট দিতে যাচ্ছিল রোদের প্রশ্ন শুনে বলে, না। জ্বরের কথা বলছো কেন? আপনার গায়ের টেম্পারেচার অনেক বেশি লাগছে, এজন্য জিজ্ঞাসা করলাম। আকাশের কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। বাইক স্টার্ট দেয় নিজের মতো। আকাশের বাইক এসে থামে একটা ফুচকা দোকানের সামনে। এখানে থামতে দেখে রোদের চোখজোড়া চকচক করে উঠে আনন্দে। আকাশ বাইক থেকে নামতে বললে দ্রুত রোদ নেমে দাঁড়ায়। আকাশ বাইক সাইড করে রেখে এসে চেয়ার টেনে বসে। রোদকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলে, বসার জন্য কি ইনভিটেশন কার্ড দেওয়া লাগবে? রোদ আলগোছে কিছু ভাবছিল। ঠিক সেই সময় আকাশের কথা শুনে রোদ চেয়ার টেনে বসে আর বলে, আচ্ছা, আপনার জন্মের সময় মুখে মধু দেয়নি না? আকাশ কপাল কুঁচকে রোদের দিকে তাকিয়ে বলে, মধু কেন দেবে? না, মানে মামিদের বলতে শুনেছি জন্মের সময় মুখে মধু না দিলে মুখ দিয়ে তেতো কথা বের হয়, তাই আর কি। আচ্ছা বুঝলাম। আর জন্মের সময় যা দিলে মানুষ এত আলতু ফালতু কথা বলে না, সেটা তোমাকে দিতে ভুলে গিয়েছে, তাই তো এমন উল্টাপাল্টা কথা বলতেই থাকো। রোদকে কথাটা বলে আকাশ ফুচকাওয়ালাকে ডেকে 1 প্লেট ফুচকা দিতে বলে। ফুচকাওয়ালা তখন আকাশকে জিজ্ঞাসা করে, মামা ঝাল কেমন হইব? আকাশ তখন রোদের দিকে তাকায়, দৃষ্টিতে প্রশ্ন। রোদ সেই দৃষ্টি বুঝতে পেরে বলে, মামা ঝাল বেশি, মানে একটু বেশি বেশি ঝাল দিবেন। রোদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আকাশ রোদের দিকে না তাকিয়ে কথাটা বলল। আকাশের কথা শুনে রোদের ঠোঁট কিঞ্চিত প্রসারিত হয়। তারপর বলে, আপনার কথা আছে এটা আমি জানি, বলুন কি কথা? আকাশ এবার যেন একটু অবাক হয়ে রোদের দিকে তাকায় আর প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে? আপনি যেচে ফুচকার দোকানে নিয়ে আসার মতো মানুষ না, যেহেতু নিয়ে এসেছে
তার মানে উদ্দেশ্য তো আছেই। আকাশ বেশ মনোযোগ দিয়ে রোদের কথাগুলো শুনল, যেন সে খুবই ভালো শ্রোতা। রোদের যুক্তি একদম যথার্থ, তাই সে অস্বীকার না করে বরং বলে, ঠিক, দুইটা কথা বলবো। প্রথমত, তুমি রাফের বিয়েতে যেও না। রোদ এবার একটু চড়া গলায় বলল, আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই যাওয়ার। আমি তো আব্বুকে বলেছি, কিন্তু তারা শুনছে না। আপনার বাড়ির লোক, আপনি বুঝান। আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। আকাশ বেশ রেগে যেয়ে কিছু বলতে যাচ্ছিল, সেই সময় ফুসকাওয়ালা এসে ফুসকা দিয়ে যায়। লোকটা চলে যেতে আকাশ বলে, বাড়ির লোক তো এখন আমার নেই, তোমার হয়ে গিয়েছে। তোমার কথা তাদের কাছে শেষ কথা। আকাশ কথাগুলো বলেছে রোদের দিকে তাকে, আর রোদ আপন মনে ফুসকাতে টক দিতে ব্যস্ত। রোদকে যখন আকাশ জিজ্ঞাসা করে, ক্যান ইউ হিয়ার মি? হুম, হুম। রোদের মুখ ভর্তি তখন ফুসকা। সেইভাবে রোদ কথা বলতে না পারার শুধু এতটুকুই বলতে পারে। আকাশ তখন বিরক্তিতে মুখ দিয়ে চশব্দ করে উঠে। রোদ আকাশে বিরক্তি বুঝতে পেরে বলে, দেখুন মিস্টার চৌধুরী, ফুচকা খাওয়ার সময় এত কথা বলা যায় না, শুধু উপভোগ করতে হয়। কথা বলতে গেলে টক নাকে মুখে উঠে যাবে, তাই আপনি চুপ করে বসে থাকুন। বাসায় যেয়ে আমি বলবো। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। আকাশ চেয়ার থেকে উঠে গিয়ে একটা পার্সেল নিয়ে নেয়। এক পলক রোদের দিকে তাকে দেখে নেয়। সে আরাম করে ফুচকা খেতে ব্যস্ত। আকাশ যে একটু আগেই এত সিরিয়াস একটা বিষয় কথা বলল, সে ব্যাপারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দিব্যি একের পর এক ফুচকা মুখে পুড়ে যাচ্ছে। আকাশ রোদের দিকে তাকিয়ে যখন এই তরুণী খাওয়া দেখতে ব্যস্ত, সে সময় দোকানদার বলে ওঠে, মামা, টাকাটা ধরেন। আকাশের চেতনা ভঙ্গ হয়। তার হাত থেকে টাকাটা ফেরত নিয়ে এক বোতল মিনারেল ওয়াটার এর বোতল নিয়ে এগিয়ে যায়। শেষ ফুচকাটা শেষ করে রোদের মনে হয় এখন মুখের মধ্যে আগুন জ্বলছে। খাওয়ার সময় টের পেয়েছিল নাগামরিচ দেওয়া হয়েছে। এতক্ষণ মজা লাগলো, এখন সব যেন জ্বলে যাচ্ছে। রোদ পানি চাওয়ার জন্য ঘুরতে আকাশ রোদের সামনে বোতলটা ধরে। রোদ কোনো কথা না বলে আকাশের হাত থেকে বোতলটা নিয়ে নেয়। ইনটেক বোতল হওয়ার কারণে রোদ বেশ কয়েকবার চেষ্টা করে খুলতে পারে না। রোদকে বোতলের সাথে এক প্রকার কুস্তি করতে দেখে আকাশ একটানে বোতলটা নিয়ে নেয়। বোতলের মুখ খুলতে খুলতে বলে, সামান্য বোতলে মুখ খুলতে পারো না, আবার মুখে বড় বড় কথা। রোদ তখন চোখ ছোট ছোট করে আকাশের কথা শুনছে, আর জ্বালের কারণে শিশিয়ে যাচ্ছে। আকাশ বোতলে মুখ খুলে দিতে ডক ডক করে আধ বোতল পানি শেষ করে ফেলে। তাতে একটু স্বস্তি লাগে রোদের। চলো এসো। রোদকে কথাটা বলে আকাশ ব্যাগ দুটো নিয়ে বাইকের দিকে চলে যায়। রোদ টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে যায় আকাশের পিছু পিছু। পুনরায় আগের মতোই বাড়িতে পৌঁছে যায় দুজনে। ডিনার শেষে রোদ মরিয়ম বেগমের ঘরে এসে ওষুধ দিতে দিতে বলে, আম্মু, আপনার সাথে কিছু কথা আছে। মরিয়ম বেগম ওষুধগুলো খেয়ে বলে, কি কথা বলো? রোদ নিজের মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছে, যাতে একেবারে রাজি করানো যায়। সব কথা সাজিয়ে যখনই রোদ বলতে যাবে, তখনই আফজল চৌধুরী ঘরে প্রবেশ করতে করতে বলে, রোদ মা, তোকে কষ্ট করে বলতে হবে না। যেটা বলতে চাচ্ছিস সেটা হবে না, যেতেই হবে। তাই এখন যে রেস্ট নে মা, যা। রোদ একটু চমকে যায়। আফজল চৌধুরী কিভাবে জানলো সে কি বলবে? সে তো কাউকে এই ব্যাপারে কিছু বলেনি। তাহলে তুমি কি বলছো? কোথায় যাবে? কি চাচ্ছে? কি হবে না বলো তো? মরিয়ম বেগমের কথা শুনে আফজল চৌধুরী এগিয়ে এসে বলে, রোদ বলতে এসেছিল রাফির বিয়েতে যাবে না, তাই বললাম ওসব হবে না। আমার মান সম্মানের ব্যাপার, রাখবি না মা? রোদ শুকনো ঢোক গিলে বলে, হ্যাঁ রাখবো। আমি তাহলে আসি, আপনারা ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, যা মা। আফজল চৌধুরীর কথায় রোদ বিদায় নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। রোদ চলে যেতে আফজল চৌধুরী মরিয়ম বেগমকে বলে, বুঝলে মরিয়ম, তোমার ছেলে বড্ড চালাক। ভেবেছে রোদকে দিয়ে বলাতে পারলেই কাজ হবে। মরিয়ম বেগম মৃদু হেসে বলে, ছেলেটা ছেলে মানুষই গেল না। দুজনে মিলে আরো বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করে ছেলে মেয়েকে নিয়ে। যেভাবে হোক আকাশ এবং রোদের মধ্যে একটা সুন্দর সম্পর্কের সূচনা করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া লাগবে তা করতে সদা প্রস্তুত। রোদ বেশ অনেকক্ষণ আয়েশা ঘরে শাড়ি লেহেঙ্গা নিয়ে গল্প করে তারপর বের হয়। লেহেঙ্গা দর্জির কাছে দিয়ে ফিটিং করতে হবে বলে আয়েশা বলে কালকে সকাল সকাল রোদকে নিয়ে যাবে। আয়েশার সাথে কথা বলে রোদ ঘরের দিকে এগিয়ে যায়। দরজা নক করতে আকাশ ভিতর থেকে বলে ওঠে, কামি। রোদ ধীর পায়ে ঘরে ঢুকে দেখতে পায় আকাশ খাটের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে। রোদ এগিয়ে এসে খাটের সোজা দাঁড়িয়ে বলে, আপনার প্ল্যান ফেল। আমি কিছু বলার আগে আব্বু বলেছে যা বলতে এসেছো তা হবে না, বিয়েতে যেতে হবে। আকাশ ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে জবাব দেয়, ঠিক আছে, ব্যাগ গুছিয়ে রাখো, আমরা কাল বিকেলে রওনা দেব। রওনা দেব মানে? মানে কালকে যেয়ে থাকতে হবে, বিয়ের দিন সন্ধ্যায় চলে আসবো। রোদ চমকে উঠে বলে, কেন কেন থাকতে হবে কেন? আকাশ ল্যাপটপ থেকে চোখ সরে বলে, উদয়পুর ডেস্টিনেশন ওয়েডিং এ সব হবে, ওইখানে থাকতে হবে। রোদ হতাশ হয়ে বলে, আয়শা থাকবে না? আয়শা হলুদে যাবে না, বিয়ে বউভাত যাবে। কেন? রোদ বেশ চমকে যে জোরে প্রশ্ন করে উঠে, কিন্তু আকাশ খুব ঠান্ডা গলায় জবাব দেয়, আয়শা পরীক্ষা চলছে, বিয়ে অ্যাটেন্ড করা থেকে পড়াশোনাটা বেশি জরুরি। আকাশের কথা শুনে রোদ হতাশ হয়ে নিজের মতো কিছু বিড়বিড় করে বলছিল। হুট করে দেখলো কে বলবে, রোদ কিছু জিজ্ঞেস করতে ব্যস্ত। আকাশ রোদকে এভাবে চুপচাপ বক বক করতে দেখে জিজ্ঞাসা করে, আর কোনো প্রশ্ন? হুঁ, হ্যাঁ, না কিছু না।
হুট করে প্রশ্ন করে রোদ হকচকিয়ে যায়, তাই কথাগুলো যেন সব এলোমেলো হয়ে যায়। রোদ আকাশের ডাকে রোদ অন্যমনস্ক হয়ে জবাব দেয়, হুম। ছেলেটা কে ছিল? হঠাৎ করে ছেলেটা বলতে রোদ বুঝে ওঠে না, তাই পাল্টা প্রশ্ন করে, কোন ছেলেটা? শফিক মলের সামনে যার সাথে কথা বলেছিলে? ও হ্যাঁ, ওইটা তো শুভ্র ভাইয়া। কে এই ভাইয়া? কলেজের সিনিয়র। আকাশ এবার একটু ভাবুক ভঙ্গিতে বলল, ভাইয়া না ছাইয়া? আকাশের কথায় রোদ 2 পা এগিয়ে এসে কোমরে হাত রেখে বলে, আমি না আপনার মতো চরিত্রহীন না, বুঝেছেন? আকাশ ল্যাপটপটা নামিয়ে রেখে রোদের সামনে যে আঙ্গুল তুলে বলে, হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, আমার চরিত্র নিয়ে কথা বলো, কতটুকু জানো আমার ব্যাপারে? রোদ নিজে দমে যাওয়ার পাচ্ছি না, সেও আকাশের চোখে চোখ রেখে বলে, আপনিও বা কোথাকার কোন হরিদেশ পাল যে আমার চরিত্র নিয়ে কথা বলেন? আপনিও বা কতটুকু জানেন আমার ব্যাপারে? আকাশ তাচ্ছিল্য ভরে বলে, জানতে চাই না, কারণ এমন ইচ্ছা নেই, আমারও নেই। যে কন্ট্যাক্ট ম্যারেজের মতো মানসিকতা রাখে তার সম্পর্কে জানতে চাই না। তাই আমার সম্পর্কে না জেনে কোনো কথা বলবে না। অসহ্য, অসহনীয়, যন্ত্রণাদায়ক একটা মেয়ে। কথাগুলো বলতে বলতে আকাশ এগিয়ে যায় বারান্দার দিকে। রোদ কথাগুলো স্পষ্ট শুনতে পায়। আকাশ রোদকে শুনে শুনে বলে যে, রোদ কোনো বিপরীত প্রতিক্রিয়া না করে দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে কার কাছে কাকে এনে ফেলে কেউ বলতে পারে না। মিস্টার চৌধুরী। আকাশ কথাটা শুনলো কিনা রোদের জানা নেই, আর সে জানতেও চায় না। তাই নিজের মতো এসে নিজের জায়গায় শুয়ে পড়ে। সকাল সকাল আয়েশা রোদকে নিয়ে সোজা দর্জির দোকানে চলে যায়। লেহেঙ্গা ফিক্স করতে হবে, তার সাথে শাড়ি ব্লাউজটাও বানাতে হবে। যা করা বিকেলের মধ্যে করতে হবে বলে এত তাড়াতাড়ি চলে এসেছে। দর্জির দোকানে সমস্তটা বুঝে দিয়ে আয়েশা আর রোদ দুজনে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করেছে। সে সময় রোদ আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা, তোমার ভাইয়া বলেছিল তুমি নাকি হলুদে যাবে না? সত্যি? হ্যাঁ ভাবে। আমি আম্মু, আব্বু, আত্মীয় সকলে কালকে যাব। তুমি আর ভাইয়া আজকে যাবে? কিন্তু কেন? আমার এক্সাম আছে। আমার আম্মু শরীর তো দেখেছই। আয়েশার কথায় রোদ কিছুটা চিন্তায় পড়ে যায়। রোদকে চিন্তিত দেখে আয়েশা প্রশ্ন করে, কোনো সমস্যা ভাবে? রোদ একটু নড়েচড়ে বসে বলে, না, কোনো সমস্যা না। তোমরা যাবে না, আমি একা যাব, এটাই ভালো লাগছে না আর কি। আয়েশা নিজেও কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলে, হুম, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তুমি যে দেখো, ভালো না লাগলে আব্বুকে ফোনে বলে চলে এসো। আয়েশার কথায় রোদ সোজা হয়ে বসে, হাসি মুখে বলে, ভালো বলেছ, ঠিক আছে তাই করবো। কিন্তু তাই বলে ইচ্ছে করে আবার চলে এসো না, তাহলে আবার আব্বু তোমাকে আসা তো দূর, একেবারে বউভাত শেষে বাড়ি আসার কথা বলবে। আরে না, ভালো লাগলে থাকবো, সমস্যা নেই। মুখে তো সমস্যা নেই বলছে, কিন্তু মনে মনে রোদ ভাবছে সমস্যার শেষ নেই। স্বয়ং আকাশ চৌধুরী যেখানে সমস্যা ফ্যাক্টরি সেইখানে। ভাবতে ভাবতে রোদের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিকেলবেলা আকাশ সাদা পাঞ্জাবি পায়জামা পরে একেবারে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ায়। চুলগুলো ব্যাকব্রাশ করে পারফিউম দিয়ে নেয়। সেই সাথে হাতে ঘড়ি পরে নিয়ে ঘর থেকে বের হতে যাবে, সেই সময় রোদ হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করতে থাকে। হাতে করে ব্যাগ নিয়ে কি যেন দেখতে দেখতে দ্রুত হাঁটছিল সামনে। বা ঘরে কে আছে না দেখে ঢুকতে যেয়ে আকাশের হাতে বেশ জোরে ধাক্কাটা লাগে। ধাক্কা খেয়ে আকাশ এক চুল না পড়ল, রোদ 2 পা পিছিয়ে যায়। ব্যাগ থেকে চোখ সরে সামনে তাকাতে দেখতে পায় আকাশ কপাল কুঁচকে চোখ ছোট করে তাকিয়ে আছে। রোদ প্রথমে ভয় পেল, পরে সাহস সঞ্চয় করে বলে ওঠে, এভাবে কপাল ভাঁজ করে রাখবেন না, না হলে অল্প বয়সী পুরো বেড়াদের মতো কপালে ভাঁজ পড়বে, চামড়া কুঁচকে যাবে। রোদের কথায় তাৎক্ষণিক যেন কাজ হলো। আকাশ কপালে ভাঁজগুলো সমান হয়ে যায়। আকাশ রোদের দিকে তাকিয়ে বলে, চোখ খুলে রেখে চলাফেরা করো না নাকি? না, চোখ খুলবো কেন? আমি তো জানি আপনি বাড়িতে নেই, তখন যে বের হলেন। আচ্ছা, আমি নেই বলে এমন হন্তদন্ত হয়ে ঢোকা হচ্ছিল। গ্রেট, এমনই হয় তার মানে। না হয় না, আপনি না থাকলে আমি না পারতে এই ঘরে ঢুকি না। আকাশ কপালে মাঝে আঙ্গুল দিয়ে চেপে রেখে বলে, ঠিক আছে ঠিক আছে, জলদি চলো, দেরি হলে ওদের ফোনের অত্যাচারে থাকা যাবে না। কথাটা বলে আকাশ রোদের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রোদ ব্যাগ নিয়ে যে খাটের উপর রেখে আগে নিজে জামা রাখে, তার উপরে আকাশের জামা কাপড়। আকাশ কোন কোন জামা কাপড় নিবে সেগুলো বের করে রেখে গিয়েছিল, বিদায় রোদের অসুবিধা হয়নি ব্যাগ গোছাতে। আশা রোদকে রেডি করে তারপর ছেড়েছিল। সেই সাথে সাজগোজের কিছু জিনিস দিয়ে বলেছিল, এগুলো দিয়ে নিজে নিজে সাজবে, আর কিছু দরকার হলে আমাকে জানাবে, আমি নিয়ে যাব। আশার কথায় রোদ মাথা নেড়ে সম্মতি জানায়। রোদ বেশি বড়সড় কোনো ব্যাগ হয়নি তাদের, খুব ছোট একটি লাগেজ। সেটা নিয়ে রোদ নিজের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নিচে নামতে দেখতে পায় আকাশ বসে আছে আফজল চৌধুরীর সাথে। রোদকে নামতে দেখে আফজল চৌধুরী আকাশকে উদ্দেশ্য করে রাগান্বিত হয়ে বলে, তোমার কমন সেন্স কি লকারে রেখে চলাফেরা করছো আজকাল? আকাশ রোদকে তখনও খেয়াল করেনি, তাই আফজল চৌধুরীর কথা ধরতে পারেন। হুট করে এমন কথায় আকাশ বলে, কমন সেন্স লকারে রাখার মতো জিনিস হলে রেখে দিতাম, সময় বুঝে অল্প অল্প করে বের করতাম, ভালো হতো না আব্বু? আফজল চৌধুরী হালকা কেসে উঠে বলে, রোদকে লাগেজ নিয়ে কেন নামতে হচ্ছে, তুমি থাকতে? কই? কথাটা বলতে বলতে সিঁড়ির দিকে তাকাতে আকাশ দেখতে পায় রোদ দাঁড়িয়ে আছে, পাশে তাদের লাগেজ।
আকাশ সেদিকে তাকিয়ে বলে, নামার আগে ডাকলেই হতো, আমি কি বলেছি ওকে ব্যাগ নিয়েই নামতে? আফজাল চৌধুরী আবারও কিছু বলার আগে রোদ নিজ থেকে বলে ওঠে, ব্যাগটা তো ভারী না, সমস্যা নেই। রোদমা, সমস্যা না থাকলেও একজন জেন্টলম্যানকে এসব বলতে হয় না? যেমন গাড়িতে দরজা খুলে দেওয়া, ব্যাগটা নিয়ে নেওয়া, খাবারটা বেড়ে দেওয়া, যদি এসব মেনে চলে জেন্টলম্যানরা সবাই, তো তাই না? যাকগে, দ্রুত যাও, না হলে দেরি হয়ে যাবে। আর রোদমা, কোনো সমস্যা হলে দ্রুত ফোন দিবে। আর দেখ তোর আম্মু উঠেছে কিনা। রোদ হাসি মুখে জানায়, ঠিক আছে। এরপর মরিয়ম বেগমের ঘরের দিকে এগিয়ে যায়। যদি ঘুম থেকে উঠে থাকে তাহলে কথা বলে বেরিয়ে যাবে, না উঠলে ডাকবে না। মরিয়ম বেগমের ঘরের দরজা খোলাই ছিল, শুধু সামনে ভারী পর্দা টেনে দাও। রোদ পর্দা সরে উঁকি দিয়ে দেখতে পায় মরিয়ম বেগম তখন ঘুমাচ্ছে। তাই তাকে না ডেকে যেমন চুপচাপ এসেছিল সেভাবে আবারও চলে যায়। আফজাল চৌধুরী থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। আকাশ নিজেও সিট বেল্ট বেঁধে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। যেতে বেশি সময় লাগার কথা না, তবুও ঢাকা শহরে যেই জ্যাম, 5 মিনিটের রাস্তা 4 ঘন্টা লেগে যায়, তাই বিশ্বাস নেই। ঢাকার জ্যাম ঠেলে ডেস্টিনেশনে পৌঁছাতে বেশ অনেকটা সময় লেগে যায়। পুরো রাস্তায় দুইজন দুজনের সাথে একটা কথাও বলেনি। কথা না বলে একদিক দিয়ে ভালোই হয়েছে রোদের জন্য। বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। গেটে কার্ড দেখে গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গাড়ি পার্ক করে লাগেজ আর রোদকে নিয়ে আকাশ ভিতরের দিকে অগ্রসর হয়। পথিমধ্যে দেখা হয়ে যায় রাফির বড় বোন রুমির সাথে। আকাশকে দেখে রুমি বলে ওঠে, আরে আকাশ যে, কেমন আছো? আকাশ প্রথমে চিনতে পারেনি। শাড়ি, গহনা আর মেকআপের কারণে ভালোভাবে একটি লক্ষ্য করে চিনতে পারে। আর তারপর আকাশ নিজেও হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আমি ভালো আছি। এটা কি তোমার বউ? রোদের দিকে ইশারা করে রুমি প্রশ্ন করে। আকাশ একটু থেমে বলে, ওর নাম রোদ। আর রোদ, উনি রুমি আপু, রাফির বড় বোন। রুমি একটু মজা করে আকাশকে বলে, ওর নাম রোদ, আমিও জানি। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তোমার বউ নাকি পাশের বাড়ির বউ? আকাশ প্রশ্নটা এড়িয়ে যেয়ে রুমিকে জিজ্ঞাসা করে, রাফি কোথায় আপু? আর লাগেজ কোথায় রাখবো? রাফি আছে ভিতরে, চলো তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। আকাশকে কথাটা বলে রুমি রোদের হাত ধরে বলে, এসো রোদ, তুমি আমার সাথে থাকো। যাই বলো আকাশ, তুমি খুব মিষ্টি একটা বউ পেয়েছো। রুমির কথায় আকাশ এবং রোদ দুজনে অদৃশ্য অস্বস্তিতে পড়ে যায়। তবুও ভদ্রতার খাতিরে সবটা চুপচাপ দুজনে মেনে নেয়। রুমি দুজনকে নিয়ে ভিতরে চলে যায়। প্রতিমধ্যে রাফির বাবা মা সহ আরো পরিচিত অনেকের সাথে দেখা হয়। আকাশ তাদের সাথে কুশল বিনিময় করে এগিয়ে যায়। রুমি সোজা ওদেরকে নিয়ে 3 তলার সর্বদক্ষিণের ঘরটায় নিয়ে যায়। রাফির আগে থেকে নির্দেশ ছিল এই রুমটা যেন ওদেরকে দেওয়া হয়। রুমি নিজেও রাফির থেকে শুনেছে আকাশের আর রোদে ঝামেলা নেই। এছাড়া সায়ন নিজে এসে রুমিকে বলে গিয়েছে এই ব্যাপারে। ভাইয়ের সঙ্গে সঙ্গ দিতে রুমি সদা প্রস্তুত। আকাশ রোদকে ঘরে নিয়ে এসে বলে, এটা তোমাদের ঘর। 3 তলায় রাফির খুব ক্লোজ কিছু মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে তুমি, সায়ন অন্যতম। সায়নের কথা শুনতেই আকাশের মনের মধ্যে অজানা উটকো ঝামেলায় সংশয় সৃষ্টি হয়। তোমরা ফ্রেশ হয় নাও, আর রোদের ড্রেস দিয়ে যেতে বলছি। ড্রেস কোড সাদা। ঠিক আছে, ঠিক আছে আপু। আকাশের জবাব শুনে রুমি চলে যায়। রুমি চলে যেতেই আকাশ বিছানায় যেয়ে আরাম করে বসে। আর সেই ফাঁকে রোদ ঘরটাকে পুরোটা জুড়ে একবার চোখ বুলিয়ে নেয়, ধীরে ধীরে কিন্তু গভীর মনোযোগে। ঘরটা যেন সেই প্রাচীন সময়ের গর্ভ থেকে তুলে আনা কোনো রাজকীয় স্মৃতির ভাণ্ডার। দেয়ালে ঝোলানো কাঠের নকশা করা ছবির ফ্রেম, তাতে বিভিন্ন ছবি ঝুলানো। ভারী পাল্লার দরজা, জানালায় খোদাই করা কারিগর, সবকিছুতে রাজা বাদশাহদের আমলের গম্ভীর সৌন্দর্য। মনে হয় এই ঘরে প্রতিটি কোনো না কোনো গল্প লুকিয়ে রেখেছে নিভৃতিতে নির্জনে। রোদ ধীর পায়ে এগিয়ে গিয়ে দক্ষিণ দিকে দরজাটা খুলে দেয়। দরজা খুলতে দক্ষিণে হাওয়া ছুটে এসে রোদের সর্বাঙ্গ জড়িয়ে ধরে মায়াবী এক স্পর্শে। মাথায় আলতো করে রাখা কাপড়টা বাতাসের ধাক্কায় পড়ে যায়। রোদ সেটা খেয়ালও করে না। সে তখন মুগ্ধ চোখে সামনে তাকিয়ে আছে। বারান্দায় ওপার জুড়ে বিশাল এক দিঘি। শান্ত জলের বুকে আকাশের নীল রং ছায়া ছড়িয়ে পড়েছে। একপাশে বাঁধানো সুন্দর ঘাট, চারপাশে নীরবতা আর দৃশ্যের সৌন্দর্যে রোদের বুকটা হালকা হয়ে আসে। অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিজের সাথেই কথা বলে সে, এমন সুন্দর দৃশ্যসহ বারান্দা যদি আমার থাকতো, দিনরাত এখানেই কাটিয়ে দিতাম। বাইরের দুনিয়ায় কোনো দরকারই পড়তো না। ইস, কি সুন্দর! কথাটা বলে গভীর করে শ্বাস নেয় রোদ। মনে হয় এই মুহূর্তে সে সত্যি নিজের ভেতরে কোথাও শান্তি খুঁজে পেয়েছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক পরিচিত হালকা তীর্যক কণ্ঠ। বারান্দায় বসে দিনরাত এক করে বিয়ার এনজয় করা লাগবে না। রোদ না তাকে বুঝতে পারে আকাশ দরজার কাছে এসে দাঁড়িয়ে কথাটা বলছে। তাই সেও সামনের দিকে তাকে বলে, হবে, আমি তাতেই রাজি। বিয়েতে অনেক মানুষ থাকবে, আর আমি এত অপরিচিত মানুষের সাথে কমফোর্টেবল ফিল করি না। আকাশ ধীরে ধীরে এগিয়ে এসে বারান্দায় রেলিং ধরে দাঁড়ায়। চোখ মেলে তাকাতে বুঝতে পারে দৃশ্যটা সত্যিই অস্বাভাবিক রকমের মনোমুগ্ধকর। শান্ত দিঘির জলে আকাশের নীল ছায়া, হালকা বাতাসে পানির উপর কেঁপে ওঠা রোদের ঝিলে ছোট ছোট ঢেউ আর
চারপাশে নিস্তব্ধতা, সব মিলে অপরূপ সৌন্দর্য এসে ভিড় জমিয়েছে। আকাশে মনে হয় সারাদিন এখানে বসে থাকলেও তা কোনো অপরাধ নয়, বরং এটুকু শান্তি না পাওয়াটাই অপরাধ। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কী ঘটে তা জানার জন্য এবং এরকম আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।